সাউন্ডের কোনো সমস্যা নেই তো? ওকে ওকে, ক্লিয়ার। চলো চলো, তো আমরা আর শুরু করে দিচ্ছি। ঠিক আছে, অলরেডি 105-6 মতন জয়েন করেছে। তো তোমরা জানো যে আমাদের আজকে যে রুটিন অনুযায়ী জুলজির ক্লাস। তো জুলজিতে আমরা ইনভার্টিব্রেটস এবং ভার্টিব্রেটস এই দুটো পার্ট আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি, বোথ 9, 10 এবং 11, 12, তাই তো? তো এইটা আমরা কিন্তু সবাই কমপ্লিট করে ফেলেছি। এবার আজকে আমরা কোনটা পড়বো? তোমরা দেখতে পাচ্ছ যে এসএলএসটি 9, 10-এর যে সিলেবাস অনেকটাই বড়। সেল বায়োলজি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি, এটা হচ্ছে আমাদের আহ, বলতে পারো যে এসএলএসটি 9, 10-এর সিলেবাস। তো এখানে আজকে আমরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যেটা তোমাদেরকে গ্রুপে পাঠিয়েছি, হুম, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো বা সবাই পড়েছো। সবাই পড়াশোনা করেছো নিশ্চয়ই, তাই তো? সবাই পড়াশোনা করেছো? ওকে ওকে, তাহলে তোমরা সবাই পড়াশোনা করেছো। তো ওখানে তোমরা দেখেছো যে আমরা আজকে প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এবং রাইবোজোম, ঠিক আছে? এখানে লাইসোজোমের বানানটা একটু ভুল আছে। তো যাই হোক, এই সমস্ত যে তোমার হচ্ছে কি এদের আলট্রাস্ট্রাকচার এবং ফাংশন আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তার পাশাপাশি, হ্যাঁ অবভিয়াসলি দিয়া আমি ক্লাসের শেষে বলবো, ঠিক আছে? আগে ক্লাসটা হয়ে যাক, ক্লাসের শেষে আমি বলবো, কেমন? ক্লাসের শেষে আমি ওবিসি কেসটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আমরা আহ, তোমার এসএলএসটি 11, 12-এর সিলেবাস দেখি, তো দেখতে পাচ্ছ এখানেও তোমাদের রয়েছে প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, গোলগি কমপ্লেক্স এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে এখানে দুটো জিনিস আলাদা চলে এসেছে, এখানে আলাদা। তো যাই হোক, তো আমরা আজকে এই এসএলএসটি 9, 10-এর যে সিলেবাস, তাতে যে প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এবং রাইবোজোম এদের আলট্রাস্ট্রাকচার এবং ফাংশন আমরা পড়ব, ঠিক আছে? দেবলি না বাবা, সবাই দেখতে পাচ্ছে তোমার কিছু একটা সমস্যা হচ্ছে, মানে তুমি একটু লেফট করে আবার জয়েন করো, ঠিক আছে? সবাই তো দেখতে পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যারা তোমরা একদম পুরো নতুন জয়েন করেছো, তোমাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি, যাদের সিস্টেম সম্বন্ধে জানা নেই, ঠিক আছে? যাদের সিস্টেম সম্বন্ধে জানা নেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো আমাদের যে অনলাইন লাইভ ক্লাস, ঠিক আছে? তো এই লাইভ ক্লাসে তোমরা জানো আমরা প্রত্যেক দিন যেটা আমরা পড়াশোনা করছি তার আগের দিন রাতে আমরা পিডিএফ নোটস আমরা পাঠিয়ে দিই। কোথায় কোথায় পাঠাই আমরা? তোমরা জানো যে আমরা হোয়াটসঅ্যাপেও দিই, আমরা টেলিগ্রাম গ্রুপেও দিই, এটা তোমরা সবাই জানো, টেলিগ্রাম গ্রুপ। এবারে তোমরা কি করো, যারা পুরনো তারা জেনে গেছে, যারা নতুন তাদের জন্য আমি বলছি, তোমরা এই পিডিএফ নোটসটা হচ্ছে কি ভালো করে পড়বে, সারাদিন ধরে পড়াশোনা করে রাখলে রাতে আমরা কি করি, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন 9:30 থেকে আমাদের যে রুটিন রয়েছে, সেই রুটিন অনুযায়ী আমরা জানো যে সপ্তাহে 2 দিন করে প্রত্যেকটা সাবজেক্ট, বটানি 2 দিন, জুলজি 2 দিন এবং ফিজিওলজি 2 দিন, প্রত্যেকে আশা করি রুটিনটা পেয়েছো তোমরা। তো সেই রুটিন অনুযায়ী আমরা কি করি, বলছে প্রত্যেক দিনের তুলনায় আজকে সাউন্ড কম। এবারে শোনা যাচ্ছে ঠিকঠাক? এবার সাউন্ড শোনা যাচ্ছে ঠিকঠাক? দেখো, সাউন্ডটা বাবা আমি যে সিস্টেমে পড়াই সেই সিস্টেমেই পড়াচ্ছি, ঠিক আছে? তোমাদের সাউন্ডটা হচ্ছে কি তোমার কি কারণে কম হচ্ছে আমি জানি না, ঠিক আছে? সবারই সাউন্ড কম হচ্ছে, সবারই সাউন্ড কম। এই তো কিছু জন বলছে না ঠিকঠাক আছে তাদের, তাই তো? প্রত্যেকে বলছে যে ঠিকঠাক আছে। একটু তোমরা ম্যানেজ করে নাও বাবা, ঠিক আছে? তোমরা হেডফোন ইউজ করো, দেখবে ঠিক শুনতে পারো সবাই। দেখো, কিছুজন বলছে অল ওকে, কিছুজন বলছে সব কম সাউন্ড। যাই হোক, আশা করি তোমার নেটওয়ার্কের সমস্যা থাকলে এটা হতে পারে, তো সেটা ক্লাসটা শুরু হলে তোমার ঠিক হয়ে যাবে। ওকে, আমি যেটা বলছিলাম, তাহলে তোমরা সারাদিন পড়াশোনা করো, আমরা লাইভ ক্লাসে সেটাই আলোচনা করি, থিওরি এবং
থিওরির সঙ্গে যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেটা আমরা আলোচনা করি। তারপর তোমরা জানো যে ক্লাসের শেষে এই যে লেকচারের রেকর্ডেড ভিডিও, ঠিক আছে, তোমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে অ্যাপ্লিকেশনে তোমরা ক্লাস করছো টিচমিট অ্যাপ্লিকেশন, তাতেও কিন্তু স্টাডি মেটেরিয়ালে গেলে সেখানে তোমরা দেখতে পাও। মানে 3 জায়গায় থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও থাকে, টেলিগ্রাম গ্রুপেও দেওয়া হয়, আর হচ্ছে কি তোমার টিচমিট অ্যাপেও থাকে। 3 জায়গায় তোমরা একই জিনিস দেওয়া হয়, যাতে সবাই তোমরা পেতে পারো, পেতে সুবিধা হয়। আবার আমরা কি করি, আজকে আবার রাতে কালকের টপিকটা আমরা দিয়ে দিই। তো সপ্তাহে যা যা পড়ানো হলো, ঠিক আছে, সপ্তাহে যা যা পড়ানো হলো সেই জিনিসটা তোমাদেরকে রবিবার দিন, ঠিক আছে, রবিবার দিন সকাল কটার মধ্যে, আমরা 9টা 10টার মধ্যে কি দিই না, তোমাদের একটা সপ্তাহে যা যা ক্লাস করানো হলো তার উপরে এসএলএসটি 9-10 এর উপরে 60 এমসিকিউ মডেল কোশ্চেন পেপার, আবার এসএলএসটি 11-12 এর 60 এমসিকিউ মডেল কোশ্চেন পেপার আমরা দিই। ওএমআর শিট বার করে তোমরা তাতে পরীক্ষা দাও, রাতে আমরা লাইভ ক্লাসে সেগুলোকে আমরা ডিসকাস করি। ঠিক আছে, যারা পুরনো আছো তোমরা সবাই জানো, আমি জানি, যারা নতুন তাদেরকে আমি বলছি আর কি। ঠিক আছে, যারা নতুন তোমরা জয়েন করেছো, আমাকে একটু লিখে বলো দেখি যে তোমরা বুঝতে পারলে কিনা, আমাদের সিস্টেম তোমরা বুঝতে পারলে কিনা, আমাদের সিস্টেমটা তোমরা বুঝতে পারলে কিনা একটু তোমরা কমেন্ট করে জানাও তো, যারা নতুন জয়েন করেছো, একদম যারা নতুন জয়েন করেছো। ওকে ওকে, চলো, তাহলে আমি আর বেশি সময় নষ্ট করছি না। ঠিক আছে, নতুনদের জন্য অনেকটা টাইম আমি বার করলাম। ঠিক আছে, যাই হোক, ওবিসি কেস নিয়ে আমি ক্লাসের শেষে আলোচনা করব, বা পরীক্ষার ভবিষ্যৎ কি, ঠিক আছে, ফিউচারে কি হতে পারে তার একটা প্রেডিকশন তোমাদেরকে দেব। ঠিক আছে, সেই জিনিসগুলো আমি চাই না প্রথমে হচ্ছে কি আলোচনা করে ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটাকে কমানোর জন্য। ঠিক আছে, আগে আমরা পড়াশোনা করে নিই, তারপর আমি লাস্টে আসবো যে ফর্ম ফিল আপের বিষয়। ঠিক আছে, কারা ফর্ম ফিল আপ এই মুহূর্তে করে ফেলো, বা পরীক্ষাটা কি হতে চলেছে, কিভাবে হবে, বা আদৌ হবে কিনা, কেসের কি কারণে কেসটা হলো, এই বিষয়গুলো আমি তোমাদেরকে সামনে লাস্টে আমি আলোচনা করছি। ঠিক আছে, চলো, এবারে তোমরা দেখতে পাচ্ছ, আহ দেখো এখানে তাহলে প্রথমে আমরা শুরু করছি। দেখো এই যে এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, আলট্রা স্ট্রাকচার, ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এবং রাইবোজোম। ঠিক আছে, তো এখানেও যেহেতু সিলেবাস থেকে আমি কপি করেছিলাম বলে লাইসোজোমের স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, চলো, এবারে দেখো তাহলে আমরা শুরুতেই যাচ্ছি। প্রথমে হচ্ছে কি আমরা প্লাজমা মেমব্রেন নিয়ে আমরা আলোচনা করব। যারা যারা প্রথম থেকে আছো নিশ্চয়ই তোমরা প্লাজমা মেমব্রেনের ক্লাসটাতে করেছিলে। যখন আমরা সেল আমরা পড়েছিলাম, সেলের ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটা আমরা একটু হলেও পড়েছি, তাই না, একটু হলেও আমরা পড়েছি। তো সেক্ষেত্রে তোমরা যারা পড়েছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা একটু দেখে নাও, বা যারা পড়োনি বা যারা পড়েছো, ঠিক আছে, সবার জন্যই, মেনলি যারা পড়েছো তাদের জন্য রিভিশন হয়ে যাবে, যারা পড়েনি তাদের জন্য আবার প্রথম থেকেই তোমরা পড়তে পারবে। তো প্লাজমা মেমব্রেন তোমরা জানো একটা খুব পাতলা, নমনীয় এবং সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল আমরা বলেছিলাম এই কারণে যে এই তোমার এটাকে আমরা সিলেক্টিভ পারমিয়েবলও বলতে পারি, সিলেক্টিভ মলিকুলস চলাচল করতে পারে। ঠিক আছে, এবং একটা সেলের হচ্ছে কি তোমার বহিরাবরণ বা যে আউটার যে লেয়ার হিসাবে আমরা দেখতে পাচ্ছি, যদি সেটা এনিম্যাল সেল হয়, কারণ প্লান্ট সেল বা ফাঙ্গাস বা তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমরা জানো তার বাইরেও সেল ওয়াল থাকে। এবারে এই প্লাজমা মেমব্রেনের যদি ইতিহাস দেখি আমরা, তাহলে এই প্লাজমা মেমব্রেন যতদিন না পর্যন্ত ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে ততদিন পর্যন্ত এই প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার আমরা সঠিকভাবে বুঝতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার জন্য আমরা একটু ইতিহাসের দিকে আমরা দেখি যে এই প্লাজমা মেমব্রেনের ডিসকভারি নিয়ে কার কিরকম অবদান রয়েছে, বা কারা কি তোমার মডেল উপস্থাপন করেছিলেন, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। তো দেখতে পাচ্ছ যে ওভারটন বলে একজন সায়েন্টিস্ট, তিনি প্রথম এই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন লিপিড দ্বারা তৈরি, তিনি জাস্ট একটা ধারণা দেন। ঠিক আছে, তিনি হচ্ছে কি এই আমাদের পৃথিবীর সামনে তুলে ধরেন যে প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে লিপিড দ্বারা তৈরি। এটা দেখতে পাচ্ছ 1895, মানে কত সাল আগে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ তোমরা যে লিপিড হচ্ছে কি তোমার মনোলেয়ার, এই মনোলেয়ার যে লিপিডের যে মডেল, এটা হচ্ছে কি তোমার 1917-তে তোমার
লেংমুইর বলে একজন সায়েন্টিস্ট, তিনি উপস্থাপন করেন। পরবর্তীকালে দেখতে পাচ্ছ যে গোটার এবং গ্রেন্ডেল 1925-এ তারা প্রথমে দেখলেন যে দেখো আরবিসির উপর গবেষণা করে ফসফোলিপিড যে বাইলেয়ার, তারা প্রথম সেটাকে ধারণা দেন। ডেনিয়েল এবং ডাবসন, তোমরা জানো যে এই দুজন সায়েন্টিস্ট 1935-এ তারা প্রথম হচ্ছে কি দেখো স্যান্ডউইচ মডেল, তারা বললেন যে দুদিকে থাকবে লিপিড, মাঝখানে থাকবে প্রোটিন, ঠিক আছে, সরি লিপিড বিস্তরের হচ্ছে উভয় পাশে প্রোটিন থাকবে, ঠিক আছে, অর্থাৎ লিপিডটা ভিতরে থাকবে, আর যার দুদিকে হচ্ছে কি তোমার কি থাকবে। হেডফোন ছাড়া শোনা খুব মুশকিল হচ্ছে, সাউন্ডটা কম মনে হচ্ছে। আচ্ছা আমাকে বলো তো, এটা যদি সাউন্ডটা যদি কম হতো তাহলে সবারই তো সমস্যা হতো, তাই না? আচ্ছা তোমরা কারা সঠিকভাবে ভালোভাবে শুনতে পাচ্ছ, একটু তোমরা কমেন্ট করে জানাও তো, যারা ভালোভাবে শুনতে পাচ্ছ সিসি বলে লিখো। যারা সঠিকভাবে শুনতে পাচ্ছ তোমরা সিসি বলে লিখো, যারা সঠিকভাবে ভালোভাবে তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা দেখো, তাহলে এই সংখ্যাটা তো কম নয়। তাহলে তোমরা বুঝতে পারছো যারা কম সাউন্ড শুনতে পাচ্ছ বা যাদের হচ্ছে কি প্রবলেম হচ্ছে, তোমাদের হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে যে সিসি মানে তারা ক্লিয়ার, তাদের ক্ষেত্রে ক্লিয়ার, তাহলে আমি তো আর আমি আমার তরফ থেকে তো কিছু করার নেই। এবারে যাদের প্রবলেম হচ্ছে তোমরা একটু বাবা নিজের যে নেটওয়ার্ক জোনটাকে চেঞ্জ করো, দেখবে তোমরা সঠিকভাবে শুনতে পাবে। ঠিক আছে, চলো, একদম একদম, চলো চলো এবার দেখো। এবার যাদের সমস্যা আছে তোমাদের একটা আমি সলিউশন বলতে পারি, তোমরা একবার লেফট করে আবার জয়েন করো, ঠিক আছে, একবার বেরিয়ে গিয়ে আবার জয়েন করে যাও, ঠিক আছে। এর বাইরে আমি আর কি সমস্যার সমাধান করবো বলো? কারণ যদি হচ্ছে কি বাকিদেরও প্রবলেম হতো তখন না হয় বুঝতাম যে আমার এখান থেকে প্রবলেম, কিন্তু সবারই তো হচ্ছে কি তোমার প্রবলেম নয়। যাই হোক, এবার দেখতে পাচ্ছ যে সিনজার এবং নিকেলসন, ঠিক আছে, এরা প্রথম হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল উপস্থাপন করেন 1972-তে। দেখো এবার হচ্ছে দেখো, হ্যাঁ, রবার্টসন হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল, ঠিক আছে, ইউনিট মেমব্রেন মডেল, এটা হচ্ছে কি তোমার বিজ্ঞানী রবার্টসন রবার্টসন বলে একজন সায়েন্টিস্ট, তিনি এই ইউনিট মডেল হিসাবে তিনি উপস্থাপন করেন, ঠিক আছে। চলো, এবার হচ্ছে দেখো আলট্রাস্ট্রাকচার, অর্থাৎ আমরা প্লাজমা মেমব্রেনের শুধুমাত্র ফ্লুইড মোজাইক মডেলটাই পড়ব। তোমরা জানো এটা সর্বজন গৃহীত একটা মডেল, সায়েন্টিফিক কমিউনিটিতে এই মডেলটাকেই বেশি অ্যাকসেপ্টেড করা হয়েছে। তো এই মডেল উপস্থাপন করেছিলেন সিনজার এবং নিকলসন। তো এরা এই মডেলে তারা বললেন যে মেমব্রেনটি এক ধরনের পাতলা ফসফোলিপিড দ্বিস্তর, ঠিক আছে, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার হিসাবে কাজ করে। কি বললাম না, আমাদের যে প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে তোমার ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে, এবং যেখানে বিভিন্ন প্রোটিন অণুগুলো মোজাইক আকারে প্রবেশ বা স্থাপিত আছে। অর্থাৎ আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমাদের প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার, এবং তার সাথে কি থাকে না প্রোটিন থাকে, ঠিক আছে। সেই প্রোটিনগুলো কিছু কিছু প্রোটিন তোমরা জানো ইন্ট্রিনসিক, আবার কিছু এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে যারা একদম পুরো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হচ্ছে কি তোমার বিস্তৃত থাকে, আবার যেগুলো এক্সট্রিনসিক অনলি শুধুমাত্র পেরিফেরিতে বা সারফেসে তারা অ্যাটাচ থাকে, তাই না? তো এইভাবে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার প্রোটিন দ্বারা এমবেডেড হয়ে প্লাজমা মেমব্রেন তৈরি করে। তো দেখো এখানে যদি আমরা স্ট্রাকচারাল কম্পোনেন্ট পড়ি, তোমরা প্রথমে দেখতে পাবে এই যে ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিড বাইলেয়ারের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে প্রতিটি ফসফোলিপিডে একটি হাইড্রোফোবিক হেড থাকে, দুটি হাইড্রোফোবিক টেল থাকে। আমি সম্ভবত এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম ছবি সমেত, তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্ট্রাকচারটা ঠিক এইভাবে হয়, ঠিক আছে। এখানে এই অংশটাকে আমরা হেড বলি আর এইটাকে আমরা টেল বলি। তো এই যে হেডটা তৈরি করে কে ফসফেট মানে ফসফরিক অ্যাসিড বা ফসফেট দিয়ে তৈরি হয়, ফসফেট। আর যেটা টেলটা হচ্ছে কি তৈরি হয় কি দিয়ে না লিপিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড। এবারে তোমরা সবাই জানো যে এই যে ট্রেল গুলো বা এই যে হেড গুলো, এটা ফসফেট থাকার জন্য এখানে আমরা কি দেখতে পাবো না দিস ইজ পোলার ইন নেচার, পোলার। আর এখানে দেখতে পাচ্ছ যে ফ্যাটি অ্যাসিড থাকার জন্য এটা কি হয় নন পোলার হয়। এবারে তোমরা সবাই জানো
যে যদি কোনো একটা অংশ পোলার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, না সেটা হাইড্রোফিলিক হবে, হাইড্রোফিলিক হবে অর্থাৎ জলাকর্ষী হবে। আর যদি নন পোলার হয় তাহলে এটা কি হবে, হাইড্রোফোবিক হবে, হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী, যেটাকে আমরা বাংলায় বলি, ঠিক আছে, আমরা পাতি বাংলায় যেটা বলি এটাকে জল বলা হয়, এটাকে বলা হবে যে জল বিকর্ষী, হাইড্রোফোবিক। আর হাইড্রোফিলিকটাকে বলা হচ্ছে কি তোমার জলাকর্ষী, ঠিক আছে। তাহলে জলাকর্ষী হেড আর জল বিকর্ষী হচ্ছে কি টেল আমরা দেখতে পাবো, ঠিক আছে, একটা ফসফোলিপিডের ক্ষেত্রে। তাহলে ফসফোলিপিডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমি একটা ছবিতে দেখালাম, একটা স্ট্রেট থাকছে, একটা ব্যান্ড থাকছে, যে বললাম কি এই যে স্ট্রেট যেটা থাকছে এইটা কি নিয়ে তৈরি হয়, তোমরা জানো যে যেটা স্ট্রেট থাকে, এটা মনে হয় তোমাদেরকে আমি বলেও ছিলাম আগে, ঠিক আছে, এটা কি আমি বলেছিলাম আগে, একটু তোমরা আমাকে বলো তো। যে বলেছিলাম যে অ্যাকচুয়ালি কি হয়, না একটা যে ফসফোলিপিড, ঠিক আছে, যে ফসফোলিপিড এটা তৈরি হচ্ছে কি কি দিয়ে, না একটা গ্লিসারল দিয়ে, দুটো ফ্যাটি অ্যাসিড দিয়ে, এবং একটা আছে তোমার ফসফেট দিয়ে, তাই না, এটা ফসফেট দিয়ে। তো এই যে দুটো ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, দুটো ফ্যাটি অ্যাসিডের মধ্যে একটা কি থাকে, না একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে, আর এটা আছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে। তো যেখানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, যেখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আবার দু প্রকারের হয়, কি হয় না ফুফা আর হচ্ছে মুফা, ঠিক আছে। ফুফার ক্ষেত্রে কি হয়, না এই কার্বন কার্বন ডাবল বন্ডের সংখ্যা বেশি থাকবে, আর মুফার ক্ষেত্রে অনলি একটাই সিঙ্গেল মানে ডাবল বন্ড থাকবে, ঠিক আছে। এগুলো আমরা আলাদা করে বায়োকেমিস্ট্রিতে পড়েছি, তাই না, আমি জাস্ট এখানে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তাহলে এই ফুফা এবং মুফা, ঠিক আছে, এখানে এই ফুফা এবং মুফার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে যখন হচ্ছে কি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে কার্বন কার্বনের ডাবল বন্ডের সংখ্যাটা বেশি থাকবে, আর মুফার ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড শুধুমাত্র একটা জায়গায় থাকবে। যাই হোক, আমি আর এখানে কেমিক্যাল স্ট্রাকচারটা তোমাদেরকে এঁকে দেখালাম না, কারণ তোমরা বুঝতেই পারছো যে কেমিক্যাল স্ট্রাকচার তোমাদের লাগবে না, তোমাদের হচ্ছে কি এখান থেকে এমসিকিউ টাইপসের কোশ্চেন আসবে, ঠিক আছে। তো সেই এমসিকিউ কোশ্চেন গুলো তোমাদেরকে সলভ আউট করতে হবে, ঠিক আছে। তো অতএব আমি আর তোমাদের জন্য এই যে তোমার কি বলে এই যে আমার স্ট্রাকচার গুলো আমি আর ড্র করালাম, ঠিক আছে। সম্ভবত আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের, তাই তো তোমরা একটু যারা প্রথম থেকে আছো আমাকে একটু বলো তো এই ফসফোলিপিডটার আমি কেমিক্যাল স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম কিনা। একদম একদম, তাহলে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে, ফসফোলিপিডের স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম, তো আজকে আমি আর দেখাচ্ছি না, তোমরা প্রিভিয়াস ভিডিও দেখে নেবে। যাই হোক, তো সেখানে তাহলে আমি এইটুকু বুঝলাম বা এইটুকু আমরা বুঝতে পারলাম যে একটা আছে তোমার হেড থাকবে বাইরের দিকে জলীয় পরিবেশে মানে হাইড্রোফিলিকে, আর ভেতরের দিকে থাকবে দুটো টেল থাকবে হাইড্রোফোবিক। আচ্ছা, এবার একটি মেমব্রেনের মৌলিক কাঠামো গঠন করে এর তোমার হচ্ছে কি আধা পরাগমতা নির্ধারণ করে মানে সিলেক্টিভ পারমিয়াবিলিটি আমরা দেখতে পাই। এবার দেখতে পাচ্ছ এখানে যে এই ফসফোলিপিডের কি দেখা যায় বলো দেখি, না ল্যাটারাল মুভমেন্ট আমরা দেখতে পাই। আচ্ছা আমাকে বলো দেখি এই যে ফসফোলিপিডের যে ল্যাটারাল মুভমেন্ট হয় এটাকে আমরা কি বলি, ফসফোলিপিডের যে ল্যাটারাল মুভমেন্ট হয় এটাকে আমরা সাইন্টিফিক্যালি একটা টার্মে ইউজ করি, সেটাকে আমরা কি বলি, কেউ বলো দেখি তোমরা। ইয়েস ইয়েস, এটাকে আমরা কি বলি, না ফ্লিপ ফ্লপ, ঠিক আছে, মুভমেন্ট আমরা বলি। এই তো তোমরা জানো এটাকে আমরা কি বলি, তাহলে ল্যাটারাল মুভমেন্ট অফ দ্য ফসফোলিপিড, ঠিক আছে, তো তখন তাকে আমরা কি বলি, ফ্লিপ ফ্লো মুভমেন্ট, ঠিক আছে, ফ্লিপ ফ্লো মুভমেন্ট। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমাদের প্রোটিন থাকে, তাই না, প্লাজমা মেমব্রেনে আর আর কি কম্পোনেন্ট থাকছে, না প্রোটিন থাকছে। তো আমি শুরুতেই বলেছিলাম যে দু প্রকারের প্রোটিন থাকবে, একটা থাকবে পেরিফেরাল প্রোটিন আর একটা থাকবে ইন্টিগ্রাল প্রোটিন। নাম দেখেই তোমরা বুঝতে পারছো যে ইন্টিগ্রাল মানে অন্তঃস্থ, পেরিফেরাল মানে বহিস্থ প্রোটিন, ঠিক আছে। অবস্থান দেখতে পাচ্ছ যে ফসফোলিপিডের ভেতরে যদি থাকে তাহলে ইন্টিগ্রাল, যদি হচ্ছে কি বাইরে থাকে ঝিল্লির সাথে তাহলে তখন তার নাম হয়ে যাবে পেরিফেরাল। কেমন, চলো এবার কাজ কি, না যেটা ইন্টিগ্রাল সেটা হয় হচ্ছে দেখো পরিবহন করার জন্য, চ্যানেল তৈরি করার জন্য, রিসেপ্টারের জন্য, এগুলোর জন্য কাজে লাগে।
আর যারা সারফেস প্রোটিন মানে যারা পেরিফেরাল প্রোটিন, তাদের ক্ষেত্রে যারা দেখো এনজাইম বা সেল রিকগনিশন, ঠিক আছে, বা সেল রিকগনিশনের জন্য সাহায্য করে। ঠিক আছে, চলো এবার দেখো। আচ্ছা, শর্মিষ্ঠা একটা কথা বলেছে, ঠিক আছে, এটা একদম ফেলে দেওয়ার কথা নয়। ঠিক আছে, ও ওটা ঠিকই বলেছে। ঠিক আছে, আমি হয়তো কোথাও তোমাদের হচ্ছে কি ফ্লিপ ফ্লপটাকে হচ্ছে কি আনুষঙ্গিকভাবে টেনে একটু ভুলই করে ফেলেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি সে ঠিকই বলেছে। মানে একটা যদি আমরা ফসফোলিপিডের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, তো এইভাবে তো থাকে, এইভাবে তো থাকে, এক পক্ষে ঠিকই বলেছে সে। তো দেখো এইভাবেই তো থাকে। অ্যাকচুয়ালি ফ্লিপ ফ্লপ হচ্ছে কি তোমার, এখানে আমরা বলতে পারবো যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয়। ঠিক আছে, ফ্লিপ ফ্লপটাকে আমরা তাকেই বলবো যে ফ্লিপ ফ্লপটা হচ্ছে কি তোমার যখন হচ্ছে কি একটা ফসফোলিপিড আর একটা ফসফোলিপিড লেয়ারে যদি হচ্ছে কি তার স্থান পরিবর্তন করে। ঠিক আছে, এটা ঠিকই বলেছো বাবা, আমি তোমার কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারলাম না। আর যেটা হচ্ছে কি ল্যাটারাল মুভমেন্ট, যেটা হচ্ছে কি না জাস্ট হচ্ছে কি একটা মেমব্রেনের এক সাইড থেকে এখানে যাবে, তার মানে পজিশন জাস্ট চেঞ্জ করবে একটাই একটাই লেয়ারে, একটাই লেয়ারে যখন তার সাইড সাইড পজিশনটা যখন চেঞ্জ করে, তখন তাকে আমরা ল্যাটারাল মুভমেন্ট বলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে ঠিকই বলেছো তুমি। ঠিক আছে, জাস্ট হচ্ছে কি তোমার এই মুভমেন্টের ব্যাপারটা এসেছিল বলে ফ্লিপ ফ্লপটা হচ্ছে কি বেরিয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি ঠিকই বলেছো যে ফ্লিপ ফ্লপ মুভমেন্টের ক্ষেত্রে দুটো লেয়ারের মধ্যে হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ফসফোলিপিড। আর যেটা ল্যাটারাল মুভমেন্টের ক্ষেত্রে একটাই লেয়ারের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একদম ঠিকই বলেছো। ঠিক আছে, একদম ঠিকই বলেছো। ইট ইজ অলসো কল্ড দ্য ট্রান্স মেমব্রেন রোটেশন। একদম। চলো, যাই হোক, এবার দেখো, এবার হচ্ছে কি আর কি কম্পোনেন্ট থাকে, কোলেস্টেরল থাকে। আচ্ছা, কোলেস্টেরল থাকে বলে আমাদের যে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, এটা কি হয় না বলে দেখি, রিজিড হয় না, ফ্লুইডিটি মেনটেন হয়। ঠিক আছে, তাহলে ফ্লুইডিটি মেনটেন করার জন্য যে কম্পোনেন্ট দায়ী তার নাম হচ্ছে কোলেস্টেরল। তো এটা বেসিক্যালি আমরা প্রাণী কোষে দেখতে পাই, কিন্তু উদ্ভিদ কোষে এটা সাইটোস্টেরল থাকে, কোলেস্টেরল থাকে না। আচ্ছা, ফসফোলিপিড দ্বিস্তরের মধ্যে অবস্থান করে। আর এটা দেখতেই পাচ্ছ যে মেমব্রেনের তরলতা বা স্থায়িত্বটাকে বজায় রাখে। তরলতা মানে ফ্লুইডিটি। ঠিক আছে, তাহলে ফ্লুইডিটিটাকে মেনটেন রাখতে সাহায্য করছে। কি বললাম বুঝতে পেরেছো তো, ফ্লুইডিটিটাকে মেনটেন করতে সাহায্য করছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেট হচ্ছে কি তোমাদেরকে বলেছিলাম যে এটা ডাইরেক্ট কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হিসাবে থাকে না। এটা হচ্ছে তোমরা জানো যে গ্লাইকোপ্রোটিন কিংবা গ্লাইকোলিপিড, অর্থাৎ কার্বোহাইড্রেটের সঙ্গে হয় প্রোটিন যুক্ত থাকবে, কিংবা হচ্ছে কি তোমার কার্বোহাইড্রেটের সঙ্গে লিপিড যুক্ত থাকবে। ঠিক আছে, আর বেসিক্যালি দেখো এটা বেসিক্যালি সেল রিকগনিশন, ইমিউন প্রতিক্রিয়া বা সংকেত সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কে না এই তোমার কার্বোহাইড্রেট। আচ্ছা, আমাকে বলো দেখি, এই যে কম্পোনেন্ট গুলো আমি বললাম, তাহলে যদি হচ্ছে এই কম্পোনেন্টের যদি আমরা অ্যাবান্ডেন্স হিসাবে দেখি, তাহলে কোনটার পর কোনটা হবে, সবচেয়ে বেশি থাকে কে? তোমরা বলেছিলাম তোমাদেরকে যে প্রথমে বেশি থাকবে কে না প্রোটিন থাকবে, তারপর কে থাকবে না লিপিড থাকবে, তারপর কে থাকবে না কার্বোহাইড্রেটস থাকবে। ঠিক আছে, কার্বোহাইড্রেটস। ঠিক আছে, আর সবচেয়ে কম থাকবে কে না এই কোলেস্টেরল, কোলেস্টেরল। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি থাকবে কে না তোমার হচ্ছে কি প্রোটিনটাই সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, সেল টু সেল রিকগনিশনটা কি? আচ্ছা, সেল টু সেল রিকগনিশনটা বেসিক্যালি আমরা বলতে পারি যে যখন হচ্ছে কি তোমার সেল সেল কমিউনিকেশন, তুমি জানো সেল সেল কমিউনিকেশন? ঠিক আছে, সেল সিগন্যালিং পড়েছো আগে? শুভম পাল, তুমি কি সেল কমিউনিকেশন, সেল সিগন্যালিং এগুলো পড়েছো? তো সেগুলো হচ্ছে কি আমরা বেসিক্যালি আমাদের এখানে আমরা পড়াই না। ঠিক আছে, তোমরা জিপিসিআর পড়েছো? জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টর, অটোক্রাইন, প্যারাক্রাইন, এগুলো পড়েছো তোমরা? যাই হোক, এগুলো তোমাদের লাগবে না। ঠিক আছে, তোমরা এইটুকু, তুমি যেহেতু বলেছো যে সেল রিকগনিশন বলতে হচ্ছে কি তোমার সেল টু সেল কমিউনিকেশনের জন্য এই জিনিসগুলো বেসিক্যালি আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো। তো এখানে দেখো অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল, আমরা এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি। এটা দেখতে তোমাদের সুবিধা হবে যে কম্পোনেন্ট গুলো কিভাবে থাকে। দেখতে পাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কি তোমার ফসফোলিপিড। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হেড পার্ট, আর এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ টেল। ঠিক আছে,
আচ্ছা, এবারে দেখতে পাচ্ছ এই যে মাঝখানে মাঝখানে এই যে অংশগুলোকে, এইগুলো হচ্ছে প্রোটিন, এবং এই প্রোটিনটা কি প্রোটিন, না দিস ইজ দ্য ইন্টিগ্রাল প্রোটিন। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ঠিক আছে, কেন এরা দেখো দুটো এই মেমব্রেনের পুরো মাঝখান বরাবর রয়েছে, মাঝখান বরাবর রয়েছে। আর দেখতে পাচ্ছ কিছু প্রোটিন রয়েছে, দেখো এই যে ইয়েলো কালারের সারফেস প্রোটিন দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে দেখো সারফেস রয়েছে, মানে এক্সট্রিনসিক প্রোটিন। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছ এখানে কিছু কার্বোহাইড্রেটস মলিকুলস তারা আবার লিপিডের সঙ্গে যুক্ত হচ্ছে, যে দেখো এই যে ফসফোলিপিড তৈরি করে, এবার হচ্ছে গ্লাইকোলিপিড তৈরি করছে। ঠিক আছে, এই দেখো গ্লাইকোলিপিড তৈরি করেছে। আচ্ছা, গ্লাইকোপ্রোটিন এখানে কিছু হচ্ছে কি কার্বোহাইড্রেট দেখো প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে। এই যে প্রোটিন মলিকুলসটা, এটা হচ্ছে ইন্ট্রিনসিক, কেন এটা একটা প্রান্ত থেকে একটা প্রান্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এখানে যে হেডটাকে বলেছে যে ইন্টারনাল সারফেস মেমব্রেন, এবং এই টেলটা দেখো হাইড্রোফোবিক টেল। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে আমরা স্ট্রাকচারটাকে আমরা দেখতে পাই। চলো, এবারে দেখো, এবারে হচ্ছে কি নেক্সট দেখো, আহ, এবারে হচ্ছে কি দেখো, হ্যাঁ তাহলে যেটা এক্সট্রিনসিক প্রোটিন দেখতে পাচ্ছ যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিনটা এক্সট্রিনসিক প্রোটিন। কেননা দেখতে পাচ্ছ এটা জাস্ট হচ্ছে কি সারফেসে লেগে আছে, তাই না, সারফেসের সঙ্গে হচ্ছে কি লেগে আছে, অ্যাটাচমেন্ট আছে। ওকে, এটা যেহেতু সারফেসের সঙ্গে লেগে আছে। চলো, এবার হচ্ছে কি কাজ কি, একটা যদি আমরা প্লাজমা মেমব্রেনের কাজ দেখি, প্রথম হচ্ছে কি দেখো সিলেক্টিভ পারমিয়াবিলিটি। সিলেক্টিভ পারমিয়াবিলিটি মানে কি, না সিলেক্টিভ পারমিয়াবিলিটি মানে কি, এটা হচ্ছে কি তোমার সিলেক্টিভ মলিকুলস। ঠিক আছে, একটা সেলের মধ্যে সিলেক্টিভ মলিকুলস গুলোকে প্রবেশ করতে দিচ্ছে বা সেল থেকে বাইরে বেরোতে সাহায্য করছে। পরিবহন নিয়ন্ত্রণ, ঠিক আছে, বলছে পেসিভ ট্রান্সপোর্ট। পেসিভ ট্রান্সপোর্ট কোনগুলো, না যেগুলোতে তোমরা জানো কোনো এটিপি খরচা হয় না। ঠিক আছে, উইদাউট তোমার হচ্ছে কি ওয়েস্ট অফ দ্য এটিপি, যখন তোমরা জানো যে তোমার হচ্ছে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মেনটেন করে হাই কনসেন্ট্রেশন দিকে লোয়ের দিকে যাবে। ঠিক আছে, তাহলে সেখানে হচ্ছে কি আমরা দেখতে পাবো যে পেসিভ ট্রান্সপোর্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারে লো কনসেন্ট্রেশন টু হাই, মানে হাই কনসেন্ট্রেশন, তখন কার সাহায্য লাগছে দেখো কেরিয়ার প্রোটিন, আয়ন প্রোটিন। ঠিক আছে, তাহলে সেলের যে পরিবহন হয়, তো তার জন্য কিন্তু হচ্ছে কি আমরা দেখতে পাবো যে এখানে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা পেসিভ ট্রান্সপোর্ট এই কাজগুলো করতে সাহায্য করছে। আচ্ছা, কোষ গঠনে, ঠিক আছে, কোষের আকার এবং স্থিতিশীলতা বজায় রাখতে সিগন্যাল ট্রানডাকশন কথা তোমাদেরকে বলছিলাম, যে যখন হচ্ছে কি তোমার একটা সিগন্যাল আসবে, সংকেত আসবে, ঠিক আছে, তোমরা জানো যে এটা স্পেসিফিক রিসেপ্টারে থাকবে এই সেল মেমব্রেনে, সেখানে বাইন্ড হবে, তার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আচ্ছা, সেল টু সেল কমিউনিকেশন, অর্থাৎ তোমরা তো বললাম যে একটা সেল থেকে বার্তা আর একটা সেলে কমিউনিকেশন মেনটেন করতে সাহায্য করবে। আচ্ছা, আর কি, না এক্সোসাইটোসিস আর হচ্ছে কি এন্ডোসাইটোসিস। ঠিক আছে, তাহলে এই এক্সোসাইটোসিস মানে কি, সেল থেকে হচ্ছে কি কোনো তোমার হচ্ছে কি পদার্থকে নির্গমন করাতে, আর পদার্থের মধ্যে সেলের মধ্যে যে প্রবেশ করার জন্য তোমার হচ্ছে কি এন্ডোসাইটোসিস, এই দুটো করাতে সাহায্য করে, ইমিউন সিস্টেমটাকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে। চলো, এবার হচ্ছে কি ডিফিউশন ব্যাপারটা তোমাদেরকে আমি আগেও পড়িয়েছি। বায়োকেমিক্যাল যে প্রসেস গুলো ছিল, তোমাদেরকে বলা হয়েছিল যে যখন হচ্ছে কি উচ্চ ঘনত্ব থেকে, মানে হাই কনসেন্ট্রেশন থেকে যখন লো কনসেন্ট্রেশন দিকে পদার্থের যে প্রবাহ হয়, সেটাকে আমরা ডিফিউশন বলেছিলাম। অসমোসিস তোমরা বলেছিলে যে সেমি পারমেবল মেমব্রেনের উপস্থিতিতে লো কনসেন্ট্রেশন টু যখন হাই কনসেন্ট্রেশন, যখন হচ্ছে কি তোমার কি ট্রান্সপোর্ট হয়, না তোমার হচ্ছে সলভেন্ট যখন ট্রান্সপোর্ট হয়, তাই না। দেখো, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো তোমরা জানো যে এটিপি খরচ করে যখন এই যে কোনো পাম্পকে কাজে লাগিয়ে, যেমন এখানে Na+K+ পাম্প, ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টার হিসাবে কাজ করে। এন্ডোসাইটোসিস তোমরা জানো যে যখন কোষের কোনো তোমার হচ্ছে কি অণু কি হয় না কোষের মধ্যে যখন প্রবেশ করে, ঠিক আছে, এটা দু প্রকারের হয়, একটা দেখছো ফেগোসাইটোসিস, পিনোসাইটোসিস। ফেগোসাইটোসিস হচ্ছে কঠিন পদার্থ, আর পিনোসাইটোসিস হচ্ছে কি তরল পদার্থ। আমি বেশি কিছু লিখিনি তোমাদের এই কারণে, যাতে তোমাদের তো এই মুহূর্তে যদি সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে সেক্ষেত্রে টাইম তো আর বেশি নেই। তো এই জন্য আর বেশি জিনিসটাকে আমি ইলাবোরেট করিনি, যাতে কম জিনিস তোমরা পরে মনে রাখতে পারো। ঠিক আছে, নয়তো এই জিনিসগুলোকে আরো ডেসক্রাইব করে লেখা যায়, কিন্তু সেগুলো তোমাদের এত সময় নেই পড়া। চলো, এন্ডোস এক্সোসাইটোসিস মানে কি, না যখন হচ্ছে কি তোমার কোষের অভ্যন্তরীণ পদার্থ ঝিল্লির মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে। চলো, এবার বলছে ভেরিয়েশন ইন প্লাজমা মেমব্রেন। তো এখানে কিছু ভেরিয়েশন আমরা দেখতে পাই। ঠিক আছে, তো হ্যাঁ, এই নোটসটাই এনাফ। ঠিক আছে, তুমি দেখবে নোটস থেকেই কোশ্চেন চলে আসবে, নোটস থেকে, নোটস প্লাস এখানে যে কোশ্চেন গুলো তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়, তার মধ্য থেকেই চলে আসবে। ঠিক আছে, কারণ তোমাদের তো আর নেট সেট লেভেলে কোশ্চেন আসবে না,
তোমরা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছো, ওই ক্যাটাগরিরই কোশ্চেন হবে। দেখো, এবার দেখো প্রাণী কোষের ক্ষেত্রে দেখো আমরা কোলেস্টেরলটা দেখতে পাই। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো কোষ প্রাচীর দ্বারা বেষ্টন থাকবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন থাকবে প্লাজমা মেমব্রেনের বাইরে। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা দুটো মেমব্রেন দেখতে পাই, ইনার এবং আউটার মেমব্রেন। চলো, এবার হচ্ছে কিছু মানে কিছু হচ্ছে কি তোমার কি ফ্যাক্টস, বিশেষ তথ্য আর কি, যেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে কি এর প্লাজমা মেমব্রেনের যদি আমরা মিন ডায়ামিটার দেখি, তাহলে প্রায় হচ্ছে কত হয়, 7 to 10 ন্যানোমিটার। ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে প্রথম দেখা গেছে, স্ট্রাকচারটাকে আমরা আইডেন্টিফাই করেছি। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল আজ পর্যন্ত সর্বাধিক গ্রহণযোগ্য একটা হচ্ছে তোমার কনসেপ্ট। আচ্ছা, উদ্ভিদ কোষের সেলুলোজ কোষ প্রাচীরের বাইরে অবস্থান করে। আর রিসেপ্টর প্রোটিন মেমব্রেনের মাধ্যমে হরমোন কিংবা সিগন্যাল গ্রহণে সাহায্য করে। ঠিক আছে, রিসেপ্টর প্রোটিন মানে রিসেপ্টর যেটা, সেটা তোমরা জানো লাইগ্যান্ড এসে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে, তবে গিয়ে সিগন্যালিং কাজ করবে। চলো, পরীক্ষার জন্য কিছু জিনিস তোমরা মনে রাখবে। তাহলে উপাদান তোমরা দেখতে পেলে ফসফোলিপিড, প্রোটিন, কোলেস্টেরল, কার্বোহাইড্রেট। ফ্লুইড মোজাইক হচ্ছে তোমরা জানো এটা মাদ্রাসার পরীক্ষায় এসেছিল, তাই না? মাদ্রাসা সার্ভিসে এসেছিল, যে কে ডিসকভার করেছেন না, সিঞ্জার এবং নিকলসন। আচ্ছা, মেমব্রেনের তরলতা নির্ধারণের জন্য কোন উপাদান, তোমরা তো বললে যে এই যে ফ্লুইডিটি মেনটেন করছে কে, আমাদের কোলেস্টেরল। ঠিক আছে, আর কোষের সিগন্যাল গ্রহণ করে কোন প্রোটিন, সেটা যে রিসেপ্টর প্রোটিন, সেই সিগন্যালটাকে গ্রহণ করছে। আর গ্লাইকোপ্রোটিনের কাজ কি, তোমরা মনে রাখবে যে সেলের পরিচিতি এবং সেলের কমিউনিকেশন, সেল টু সেল কমিউনিকেশন করতে সাহায্য করে। ঠিক আছে, চলো এবার দেখো। আহ, এবার বলছে দেখো, তাহলে এই যে প্লাজমা মেমব্রেন যা যা আমরা করলাম, ঠিক আছে, প্লাজমা মেমব্রেন যেটা আমরা যা যা করলাম, সেখান থেকে আমরা 10 MCQ, ঠিক আছে, সাজেস্টেড এমসিকিউ, শুধু এমসিকিউ নয়, সাজেস্টেড এমসিকিউ আমরা একটু প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, তো দেখো প্রথম বলেছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং মডেলস ইজ কারেন্টলি অ্যাকসেপ্টেড ফর প্লাজমা মেমব্রেন স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে তোমরা দেখতেই পেলে এখানে যে বর্তমান পর্যন্ত যা যা মডেল ডিসকভার হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড হয়েছে কোন মডেল, তার নাম কি না, তোমার ফ্লুইড মোজাইক মডেল। কারা করেছেন, সিঞ্জার এবং নিকলসন। কত সালে না, 1972-তে। তাই না? এই যে ইনফরমেশন গুলো একটু জেনে রাখবে, যদিও তোমরা জানো, আমি জানি সবাই তোমরা জানো। ঠিক আছে, আমি আমি বিশ্বাস করি যে তোমরা সবাই জানো, তাও একটু জাস্ট মনে রেখে দেবে। ঠিক আছে, রিভিশন। চলো, কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। বলছে যে প্লাজমা মেমব্রেনের প্রধান গঠন উপাদান হলো ডেস। দ্য মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ প্লাজমা মেমব্রেন আর ডেস: সেলুলোজ এন্ড স্টার্চ, ফসফোলিপিড এন্ড প্রোটিন, প্রোটিন এন্ড নিউক্লিক অ্যাসিড, স্টেরয়েডস এন্ড পলিস্যাকারাইডস। দেখো, তো প্রথম কথা, প্লাজমা মেমব্রেনের সেলুলোজ থাকে না, স্টার্চ থাকে না, তোমরা জানো। ফসফোলিপিড এবং প্রোটিন থাকে। প্রোটিন থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকে, থাকে খুব কম এখন পর্যন্ত। নতুন মানে রিসেন্ট যে রিসার্চ হয়েছে না, তাতে নিউক্লিক অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে, যদিও এটা কনফার্মেশন টেস্ট হয়নি। আচ্ছা, স্টেরয়েড পলিস্যাকারাইড, তাহলে উত্তর হয়ে যাবে কি একমাত্র অপশন বি। ঠিক আছে, তখন তোমরা যেটা পড়লে তাতে তোমরা বলতে পারো যে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। কেন না, আমরা স্ট্রাকচারাল কম্পোনেন্ট হিসাবে ফসফোলিপিড এবং প্রোটিনটাকে আমরা বেশি দেখতে পাবো। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো, এখানে আমি একটা তোমাদেরকে একটু ইউপিএসসি লেভেলের কোশ্চেন আমি দিয়েছি, যাতে তোমরা প্র্যাকটিসটা ভালো করে হয় আর কি। ঠিক আছে, যাতে প্র্যাকটিসের লেভেলটা ভালো করে হয়। তো দেখতে পাচ্ছ যে প্লাজমা মেমব্রেন সম্পর্কে সঠিক বক্তব্যগুলো চিহ্নিত কর। ঠিক আছে, কি কি বলেছে, যে ইট ইজ সিলেক্টিভলি পারমিয়েবল। আচ্ছা, এটা বলছে ইট ইজ অনলি ওয়ান লেয়ার অফ দ্য লিপিড। ঠিক আছে, আচ্ছা, প্রোটিন ফ্লোট ইন দ্য লিপিড বাই লেয়ার, প্রোটিনটা হচ্ছে কি তোমার লিপিড বাই লেয়ারে ফ্লোট করছে। আচ্ছা, ইট অ্যালাউ অল মলিকুলস ফ্রিলি। ঠিক আছে, তাহলে বলো দেখি কোনটা উত্তর হবে। তো দেখতেই পাচ্ছ আমি ক্রস আর টিক দিয়ে দিয়েছি, তাই না? ক্রস দিয়ে দিয়েছি আর টিক দিয়ে দিয়েছি। কোনটা ক্রস দিয়ে দিয়েছি, অপশন হচ্ছে কি তোমার 2 এরটা ক্রস দিয়ে দিয়েছি, অপশন 4টা ক্রস দিয়ে দিয়েছি, বাকি পড়ে থাকলো 1 আর 3। তাহলে কোনটা হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন করলাম, তাহলে এটা কি তোমাদেরকে ডেসক্রাইব করতে হবে কি না, তোমরা সবাই পারবে? এটাকে আমাকে ডেসক্রাইব করতে হবে, করার দরকার আছে কি? কারণ আমরা তো এখনই থিওরিতে পড়লাম যে সিলেক্টিভলি পারমিয়েবল, ঠিক। ঠিক আছে, লিপিডের দুটো লেয়ার থাকে, বাই লেয়ার থাকে, তাই না? লিপিড প্রোটিন গুলো হচ্ছে কি লিপিড বাই লেয়ারে ফ্লোট করছে, একদম ঠিক, তাই না? আর হচ্ছে কি তোমার সমস্ত মলিকুল যেতে পারে না, যারা সিলেক্টিভ মলিকুলসটা যেতে পারে, তাই না? এই জন্য আমরা প্লাজমা মেমব্রেনকে সেমি পারমিয়েবল বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন হিসাবে আমরা গণ্য করি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4। এখানেও দেখো আমি কোশ্চেন একটা ম্যাচিং করা দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমাদের প্রিপারেশনটা প্রাইম লেভেলে হয়। ঠিক আছে,
তাই না? প্রাইম লেভেলে প্রিপারেশন যাতে হয়, সেই জন্য আমি এখানে কিছু কোশ্চেনটাকে ইচ্ছা করেই একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছি। তো দেখো এখানে ফসফোলিপিড বাইলেয়ার, গ্লাইকোপ্রোটিন, কোলেস্টেরল, ইন্টিগ্রাল প্রোটিন। এখানে দেখো সেল রিকগনিশন, ফ্লুইড স্ট্রাকচার, প্রোভাইড স্টেবিলিটি, চ্যানেল অ্যান্ড এরিয়ার ফাংশন। ঠিক আছে, কি হবে বলো তো, কোনটা হবে বলো? দেখো এখানে ভালো করে দেখো, তোমরা সবাই আশা করি উত্তর দিচ্ছ, আমার দেখে খুব ভালো লাগছে। তোমরা প্রায় হচ্ছে কি 220 জন 25 জন মতন ক্লাস করছো, তাই না? এটা খুবই আচ্ছা, তোমাদেরকে আমি বলি, ওয়েস্ট বেঙ্গলে যত লাইফ সায়েন্সের বেস চলছে, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে কি ইট ইজ দ্য হাইয়েস্ট বেস কোর্স। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিই। তো নিশ্চয়ই তোমরা জানো যে এটা হচ্ছে সবচেয়ে বড় বেস কোর্স চলছে আমার। ঠিক আছে, তো তাতে একসঙ্গে 200-250 জন স্টুডেন্ট ক্লাস করছে, এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, তো আশা করি তোমরা এখানে যে মেটেরিয়াল পাচ্ছ বা যে যে লেভেলে তোমাদেরকে প্রিপারেশন দেওয়া হচ্ছে, এটা আমরা সবসময় চেষ্টা করছি যা অপটিমাম যেটা আমরা দিতে পারি। ঠিক আছে, এবং তাতেও তোমাদের কিছু হচ্ছে কি মানে দায়িত্ববোধ থাকে, সেটা হচ্ছে কি তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখবে। চলো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ফসফোলিপিড, গ্লাইকোপ্রোটিন, কোলেস্টেরল, ইন্টিগ্রাল প্রোটিন। তো একটু আগেই আমি বললাম না যে ফ্লুইড স্ট্রাকচার তৈরি করার জন্য দায়ী কে? কোলেস্টেরল। ঠিক আছে, এই বিষয়ে কারণ অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ এখানে যে ইন্টিগ্রাল প্রোটিন, এটার কাজ কি? না, ইন্টিগ্রাল প্রোটিন যেটা, সেটা হচ্ছে কি বেসিক্যালি কি করে, না চ্যানেল এবং কেরিয়ার প্রোটিন হিসাবে কাজ করে। আচ্ছা, বাকি থাকলো কি? ফসফোলিপিড বাইলেয়ার, এটা কি করে? না ফসফোলিপিড বাইলেয়ার কি করবে? দাঁড়াও 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 দাঁড়াও, কোথাও একটা হচ্ছে কি মনে হয়, আমি দেখে নিচ্ছিলাম। দেখো, তাহলে এখানে ফ্লুইডিটি নেই, এখানে হচ্ছে ফ্লুইড বলেছে, তাই তো? এখানে ফ্লুইডিটি নেই, আমি এটাকে উইথড্র করলাম। যাই হোক, তাহলে এটা কি হবে? ফসফোলিপিড, যাই হোক কোলেস্টেরল যেটা, তাহলে কোলেস্টেরলটাকে আমরা কি করব? এটা স্টেবিলিটি, হ্যাঁ প্রোভাইড স্টেবিলিটি করতে পারি। কারণ আমরা বলেছিলাম যে ফ্লুইডিটি আর হচ্ছে স্টেবিলিটি মেনটেন করার জন্য, তাই তো? আমি দেখিয়ে দিচ্ছি একটু, দাঁড়ান। আমি ফ্লুইডিটিটাই বলেছিলাম, তার পাশাপাশি স্টেবিলিটি, দুটোই জিনিসই বলেছিলাম, তাই তো? দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এই যে একটা আছে তোমার তরলতা, একটা স্থায়িত্ব, তাই তো? মানে একটা আছে তোমার ফ্লুইডিটি আর একটা স্টেবিলিটি। ঠিক আছে, ফ্লুইডিটি এবং স্টেবিলিটি, এটা যদি আমরা ইংলিশে কনভার্ট করি। যাই হোক, তাহলে এখানে যেহেতু হচ্ছে কি ফ্লুইডিটি নেই, আমি সেটাকে ফ্লুইড ভেবে করে ফেলেছি। যাই হোক, তো সেক্ষেত্রে দেখো এখানে তাহলে কি হবে কোনটা? না এখানে স্টেবিলিটিটাই করা উচিত। আচ্ছা, তার সাথে দেখো যেটা দেখতে পাচ্ছ যে গ্লাইকোপ্রোটিনটা সেল রিকগনিশনের জন্য দায়ী, তাই না? আর ফসফোলিপিডটা আছে ফ্লুইড স্ট্রাকচার, তাহলে এখানে কোনটা হচ্ছে দেখো এবারে? A2, আচ্ছা B1, ঠিক আছে, আর হচ্ছে কি তোমার C3, হ্যাঁ একদম এটাই হবে, এটাই হবে। ঠিক আছে, আমি প্রথমে হচ্ছে কি এখানে ফ্লুইডিটি ভেবে আমি কোলেস্টেরলের সঙ্গে ম্যাচ করিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, যাই হোক, তোমরা ঠিকই বলেছিলে, আমি যেহেতু হচ্ছে কি তোমার ইনস্ট্যান্টলি এখানে ফ্লুইডিটি ভেবে করে ফেলেছিলাম। ঠিক আছে, তোমরা ঠিকই বলেছো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, একদম যেটা ঠিক সেটাই ঠিক। চলো, নেক্সট কোশ্চেন দেখো। এবার বলছে দেখো যে বলছে দেখো এসারশন এবং রিজন। তো তোমরা জানো যে এটাও তোমরা প্র্যাকটিস করেছো, বলছে প্লাজমা মেমব্রেন ইজ সেমি পারমেবল, একদম ঠিক। আচ্ছা, ইট অ্যালাউ অল আয়ন্স এন্ড মলিকুলস ফ্রিলি, এটা ভুল। তাহলে তোমরা জানো যে এসারশন এবং রিজনের ক্ষেত্রে এ যদি ঠিক হয়, বি যদি ভুল হয়, তাহলে কোনটা উত্তর হয়? তাহলে উত্তর হয় কোনটা? যে এটা বি হয়ে যাবে, এ ট্রু বাট বি ফলস। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এবার বলছে দেখো ইন অ্যানিমাল সেলস কোলেস্টেরল ইন প্লাজমা প্রোটিনস। ঠিক আছে, তাহলে বলছে প্রাণী কোষে প্লাজমা মেমব্রেনে কোলেস্টেরলের ভূমিকা মেক্স মেমব্রেন রিজিড অ্যান্ড এট হাই টেম্পারেচার, প্রিভেন্টস ক্রিস্টালাইজেশন অফ লিপিডস, মেনটেন্স
তোমার মেমব্রেন ফ্লুইডিটি, এই যে তোমাদেরকে বলছিলাম না, এই যে ফ্লুইড আর ফ্লুইডিটিটাকে আমি গুলিয়ে ফেলি, মানে ওখানে আমি হচ্ছে কি জাস্ট মানে ইয়ে হয়ে গেছি, তোমার হচ্ছে কি দুটোকে মিশিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই যে মেনটেন ফ্লুইডিটিটা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা অপশন ডি এরটা হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি হবে না, মেমব্রেনে হচ্ছে কি তোমার যে কোলেস্টেরল থাকে, এটা হাই টেম্পারেচারে তোমার হচ্ছে নেক্সট মেমব্রেন রিজিড এট হাই টেম্পারেচার প্রিভেন্টস ক্রিস্টালাইজেশন অফ প্রোটিনস অ্যান্ড মেনটেন্স দ্য মেমব্রেন ফ্লুইডিটি, অল আর দ্য কারেক্ট, ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ, একদম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দাও, কিছু সি বলছে কেন, দাও। Makes membrane rigid at high temperature, cholesterol, আচ্ছা, prevents crystallization of lipids, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ওটা ডি এর ঠিক আছে, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 7, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, বলছে দেখো নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের বৈশিষ্ট্য নয়, সিলেক্টিভলি পারমিয়েবল, প্রোটিন ফ্রি, নাকি ডাইনামিক, নাকি সেমি ফ্লুইড, ঠিক আছে, কোনটা নয়, কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে, কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে, একদম প্রোটিন ফ্রি তো হতে পারে না বাবা, প্রোটিন তো থাকতেই হবে স্ট্রাকচারে, তাই না, প্রোটিন তো থাকতেই হবে। চলো এবার বলছে দেখো যে হুইচ কম্পোনেন্ট অফ প্লাজমা মেমব্রেন ইজ রেসপন্সিবল ফর সেল টু সেল রিকগনিশন, কোন উপাদান কোষ পরিচয় নির্ধারণে সাহায্য করে, ফসফোলিপিড, ইন্টিগ্রাল প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, নাকি কোলেস্টেরল, কোন কম্পোনেন্ট প্লাজমা মেমব্রেনে সেল টু সেল রিকগনিশনে সাহায্য করে, তাহলে কি উত্তর হয়ে যাবে, গ্লাইকোপ্রোটিন, একটু আগেই তো আমরা দেখছিলাম না, তাহলে গ্লাইকোপ্রোটিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 9, বলছে হুইচ টাইপ অফ প্রোটিন অ্যালাউ পেসিভ ট্রান্সপোর্ট থ্রু প্লাজমা মেমব্রেন, অর্থাৎ কোন ধরনের প্লাজমা প্রোটিন মেমব্রেনের মাধ্যমে পেসিভ পরিবহন সম্পন্ন করে, মেমব্রেনের মধ্যে পেসিভ, তাহলে কি হবে, পেসিভ মানে তোমাদেরকে কি বলেছিলাম, যে উইদাউট বার্ন অফ দ্য এটিপি, উইদাউট এটিপি, তাই না, উইদাউট উইদাউট এটিপি, তাহলে কি হবে এখানে, চ্যানেল প্রোটিন হয়ে যাবে, ঠিক আছে, চ্যানেল প্রোটিন। চলো এবার বলছে ফ্লুইড মোজাইক মডেল অনুসারে প্রোটিন সমূহ, অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল প্রোটিনগুলো কি রিমেইন ফিক্সড এট এ স্পেসিফিক লোকেশন, মুভ ল্যাটারালি উইদিন দ্য বাইলেয়ার, নাকি বলছে দেখো যে ফ্রম ডিএনএ চ্যানেলস, না আর অনলি এট আউটার সারফেস, তাহলে কি হবে এটা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। চলো তাহলে আপাতত হচ্ছে কি দেখো প্রথম টপিকের আমরা 10 এমসিকিউ, ঠিক আছে, আরো হয়তো অনেক প্র্যাকটিস করা যেত, ঠিক আছে, বাট বুঝতেই তো পারছো যে এর সাথে যদি শুধু প্লাজমা মেমব্রেন থেকেই আমরা পড়তেই শুরু করলাম তাহলে তো আর ক্লাস হবে না। তো আপাতত আমি সাজেস্টেড যেগুলো মনে হয়েছে সেগুলো তোমাদেরকে দিয়েছি। চলো এবার দেখো, এবার হচ্ছে কি আমরা পরের টপিকে চলে যাবো, ঠিক আছে, পরের টপিকে আমি চলে যাবো। চলো নেক্সট টপিক কি আছে না, মাইটোকন্ড্রিয়া, এটাও আমরা হালকা হলেও পড়েছি আগে, তাই না, হালকা হলে আমরা আগে পড়েছি, কিন্তু কিছু করার নেই, সিলেবাসে যেহেতু আল্ট্রাস্ট্রাকচারটাকে দিয়েছে, তো সেই জন্য আমাদেরকে পড়তে হবে, একটু করার কিছু নেই। তো দেখো এখানে প্রথম কথা হচ্ছে কি আমাদের মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলি, ঠিক আছে। ওকে, অর্পিতা বলছে টপিক ওয়াইজ এমসিকিউটাই খুব হেল্পফুল হয়েছে। হ্যাঁ, আমি দীর্ঘদিন যেহেতু হচ্ছে কি তোমাদেরকে পড়াচ্ছি, তো এই জন্য হচ্ছে কি যেটা তোমাদের নিডস বা তোমাদের যেটা দাবি বা তোমাদের কোনটা কিভাবে করালে তোমাদের ভালো কাজে আসবে, সেই জায়গা থেকেই আমার মনে হলো যে একটা করে টপিক পড়াই, কিছু কোশ্চেন দিই, একটা টপিক পড়ানো হোক, কিছু কোশ্চেন দেওয়া হোক, তাতে কি হবে, তাতে তোমাদের হচ্ছে পড়ার ইন্টারেস্টটাও বাড়বে এবং ইফেক্টিভ হবে। তাই আমি হচ্ছে কি তোমাদেরকে এইভাবে করেছি, ঠিক আছে। যাই হোক, এটা হয়তো সবার ভালো না লাগতে পারে, বাট আমি মনে করেছি যে এটা ইফেক্টিভ হবে আর কি। কারণ তাতে কি হবে, একটা মানে পড়াশোনার একটা অ্যাট্রাকশন বাড়বে আর কি, মনোযোগটা বাড়বে, ঠিক আছে। কারণ টানা যদি আমি বলতেই থাকি, ঠিক আছে, টানায় যদি আমি থিওরি বলতে থাকি তাহলে তোমরা হাঁপিয়ে উঠবে বা তোমরা হচ্ছে বোরিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিছুটা থিওরি, কিছুটা তোমার হচ্ছে এমসিকিউ, এটা হলে খুব ভালো হবে, ঠিক আছে। তো এটা যাদের ভালো লাগে না, মানে তাদের জন্য আমি খুব দুঃখিত, আমার কিছু করার নেই, কিন্তু আমার এটা মনে হয়েছে যে সবার ভালো হবে তাই ভেবে আমি করেছি, যাই হোক।
এবার দেখো তাহলে আলট্রা স্ট্রাকচার যদি আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখি, তাহলে সেক্ষেত্রে তোমরা জানো যে এটাকে আমরা পাওয়ার হাউস বা শক্তি ঘর বলি। ঠিক আছে, কারণ তোমরা জানো যে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে রেসপিরেশনের হচ্ছে মেজর যে তোমার ইয়েগুলো, স্টেপস গুলো এর মধ্যে হয়ে থাকে। তোমরা জানো শুধুমাত্র যে গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে। উম, না, সিলেবাস আর চেঞ্জ হওয়ার কোনো রাস্তা নেই বাবু। ঠিক আছে ঈশান, সিলেবাসটা এটাই সিলেবাস। ঠিক আছে, সিলেবাস কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, দেখো, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে বললাম কি যে রেসপিরেশনের শুধুমাত্র গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়। বাকি যেতগুলো স্টেপ রয়েছে অর্থাৎ পাইরুভিক রিকার্বক্সিলেশন, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল, তারপর হচ্ছে তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সবটাই কিন্তু এই মাইটোকন্ড্রিয়াতে হয় এবং আলটিমেট পারপাস হচ্ছে কি এটিপি তৈরি করা। তো সেক্ষেত্রে এই জন্য আমরা এটাকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলে থাকি। তো এর যদি আমরা আল্ট্রা স্ট্রাকচার দেখি, তোমরা জানো যে একটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দুটো মেমব্রেন থাকে, একটা আউটার মেমব্রেন আর একটা ইনার মেমব্রেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেটা আউটার মেমব্রেন সেটা কি হয় না, তোমরা মনে রাখবে যে এটা তোমার মসৃণ হবে এবং পোরিন 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 বলে একটা প্রোটিন থাকে, সেই পোরিন প্রোটিন যুক্ত হয়। ঠিক আছে, পোরিন প্রোটিন যুক্ত হয় আউটার মেমব্রেনে থাকে। আচ্ছা, ছোট অণু কিংবা আয়ন এই আউটার মেমব্রেনটাকে পেনিট্রেট করতে পারে। ঠিক আছে, এটাকে কি করতে পারে না, তোমার হচ্ছে কি কি করতে পারে না, ভেদ করতে পারে। এবং এখানে দেখো 50-50 করে প্রোটিন এবং লিপিড থাকে। বুঝতে পারলে, প্রায় 50% করে। মানে তোমরা কি পড়েছিলে, যে তোমরা পড়েছিলে যে প্রোটিনটাই বেশি থাকে কোনো মেমব্রেনে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে এখানে হচ্ছে কি আমরা বেসিক্যালি কি দেখতে পাই না, 50-50 করে প্রোটিন এবং লিপিড আমরা দেখতে পাই। আচ্ছা, ইনার মেমব্রেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ইনার মেমব্রেনের ক্ষেত্রে তোমরা জানো যেটা ইনফোল্ডিং বা অন্তস্থ ভাঁজ হয়ে, ঠিক আছে, কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, যেটাকে আমরা ক্রিস্টি বলি। ঠিক আছে, সেটাকে আমরা ক্রিস্টি বলি। তো এতে বিভিন্ন ধরনের এনজাইম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটিপি সিনথেস, এই জিনিসগুলো প্রেজেন্স থাকে। আচ্ছা, এটি অত্যন্ত বেছে বেছে কিছু অণুকে ঢুকতে দেয়। এই জন্য আমরা এই ইনার মেমব্রেনটাকে এখানে সিলেক্টিভলি পারমিয়েবল আমরা বলতে পারি। তার মধ্যে থাকবে কি, তার ভেতরে থাকবে ইন্টার মেমব্রেন স্পেস থাকবে। ঠিক আছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইরে ও ভেতরের ঝিল্লির মধ্যে ফাঁকা স্থানটাকে আমরা, এই দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেসটাকে আমরা ইন্টার মেমব্রেন স্পেস বলি। আচ্ছা, সেই সঙ্গে তোমরা জানো যে এই ইন্টার মেমব্রেন স্পেস, ঠিক আছে, এখানে H+ আয়ন সঞ্চয় করে, যেটা হচ্ছে কি তোমরা জানো যে ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। চলো, এবার দেখো ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের যে অংশটা থাকে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, তো সেখানে তোমরা জানো যে বিভিন্ন কম্পোনেন্ট থাকে। সার্কুলার ডিএনএ থাকবে, রাইবোজোম থাকবে এবং আরএনএ থাকবে, আর হচ্ছে কি তোমার এখানে এনজাইম থাকবে। ঠিক আছে, সেই এনজাইম গুলো বেসিক্যালি তোমরা জানো যে ক্রেবস সাইকেল, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমস এর জন্য যে এনজাইম গুলো এখানে থাকবে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাইবোজোমের এখানে 70। তো এটা বেসিক্যালি কারণ হচ্ছে কি, দেখো একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে যখন আমরা রাইবোজোমকে দেখবো, ঠিক আছে, তো এটা বেসিক্যালি তোমরা দেখতে পাও যে এটা যেহেতু প্রোক্যারিওটিক অর্গানাল, এন্ডোসিম্বায়োসিসের মাধ্যমে, ঠিক আছে, এন্ডোসিমবায়োসিসের মাধ্যমে, ঠিক আছে, প্রবেশ করেছে ইউক্যারিওটিক সেলের মধ্যে। তো এই এন্ডোসিম্বাইন্ড হওয়ার কারণে আমরা কি দেখতে পাই না, তোমরা জানো যে এটা প্রোক্যারিওটিক নেচার অফ দা রাইবোজোম আমরা দেখতে পাই। ঠিক আছে, তোমরা বিভিন্ন বাংলা বইতে 55S পড়েছো, কিন্তু তোমার দেখবে গ্লোবাল এডিশনের যে সমস্ত বই সেখানে কিন্তু 70S রাইবোজোম টাইপসটা করা আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাকে নিয়ে ডিবেট করো না। ঠিক আছে, তো এটাকে নিয়ে ডিবেট করা দরকার নেই, কারণ তোমরা যে সমস্ত বইগুলো পড়েছো বাংলা টাংলা বইগুলো, তাতে কোথাও কোথাও তোমরা দেখেছো 55S। ঠিক আছে, যাই হোক, এবারে দেখো এখানে, দেখো এখানে নিজস্ব এদের ডিএনএ থাকে বলে, ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাই না, তোমরা দেখতে পাও যে সেমি অটোনমাস আমরা সেল অর্গানেল আমরা বলি। ঠিক আছে, তো এখানে আমরা বলতে পারি যে সেমি অটোনমাস অর্গানেল কেন না, যেহেতু হচ্ছে কি স্যার তার নিজস্ব ডিএনএ রয়েছে, রাইবোজোম রয়েছে, নিজস্ব আরএনএ রয়েছে। তো সেই জন্য ম্যাক্সিমাম কাজটা নিজে করে নিতে পারে, তবে সম্পূর্ণ কাজ করতে পারে না। কিছু কাজ হচ্ছে কি তোমার সেলের নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি যে সেমি অটোনমাস অর্গানাল। ঠিক আছে, চলো এবার দেখো ক্রিস্টি। ক্রিস্টিটা তোমাদেরকে বলছিলাম যে ইনার মেমব্রেন ইনফোল্ডিং হয়ে গিয়ে ফিঙ্গার লাইক যে প্রজেকশন তৈরি করে সেটাকে আমরা ক্রিস্টি বলি। তো এটা বলছে দেখো এখানে অক্সিডেটিভ ফসফোরিলেশন সংক্রান্ত সমস্ত এনজাইম কিংবা প্রোটিন থাকে। ঠিক আছে, এটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দেয়। আমরা যদি একটা মেমব্রেনের মানে একটা যদি মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার দেখি,
এটা একটা আর্টিস্ট ছবি, ঠিক আছে, এটা সাইন্টিফিক ছবি না। তো সেক্ষেত্রে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই ছবিটা দেওয়া হয়েছে, ঠিক আছে, যেহেতু অনেকগুলো ইনফরমেশন একসাথে আছে বলে আমি দিয়েছি আর কি। ঠিক আছে, এটা ভাবো না যে এটা রিয়েলিস্টিক ছবি, এটা একটা জাস্ট বোঝানোর জন্য আঁকা ছবি। তো দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখানো হয়েছে যে এই যে এটা দেখতে পাচ্ছ এটা আউটার মেমব্রেন, এই নিয়ে কোনো হচ্ছে তোমার সন্দেহ নেই, দিস ইজ দ্য আউটার মেমব্রেন। আর এটাকে দেখো ইনার মেমব্রেন দেখানো হয়েছে। তারপর দুটো মেমব্রেনের মাঝখানে যে স্থানটাকে দেখানো হয়েছে তোমার দেখো এইটাকে বলা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। ঠিক আছে, এবার দেখো তার ভিতরেটাকে আমরা কি বলবো, তাই তাকে আমরা হচ্ছে কি তোমার ভিতরেটাকে আমরা কি বলবো, ইন্টার মেমব্রেন হচ্ছে স্পেস হিসাবে আমরা বলতে পারি কি এটাকে হচ্ছে কি আমরা ম্যাট্রিক্স থাকবে তার মধ্যে। এবারে ভালো করে লক্ষ্য করো, এই যে ইনার মেমব্রেনটা দেখো এইভাবে ভিতরের দিকে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করছে, সেটাকে আমরা কি বলি, ক্রিস্টি বলি। এই বিষয়ে তোমরা সবাই জানো, এটা নতুন করে কিছু বলার কিছু নেই। আর তার উপরে দেখতে পাচ্ছ কিছু ডট ডট করে যা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা কি বলি, এগুলোকে আমরা অক্সিজোম বলি। কি বলি আমরা, না আমরা এটাকে অক্সিজোম বলি। অ্যাকচুয়ালি এই ডট ডট গুলো স্ট্রাকচার গুলো কি হয়, না টেনিস র্যাকেটের মতন দেখতে একটা স্ট্রাকচার তৈরি করে, এইভাবে টেনিস র্যাকেটের মতন স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, এইভাবে এইটাকে আমরা কি বলি, F0, আর এটাকে F1 আমরা বলি। এটাকে F0 F1 পার্টিকেল, বা আমরা কি বলি না, আমরা এই অক্সিজম বলে থাকি। ঠিক আছে, তো এখানে এটাকে আমরা হেড বলি, এইটাকে আমরা স্টক বলি, আর নিচেটাকে আমরা বেস বলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমরা এই যে ডট ডট করে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, সেটাকে আমরা এনলার্জ করে দেখলে এইভাবে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো বেসিক্যালি হচ্ছে কি আমরা তাহলে এইভাবে দেখতে পাবো। আর এদের রাইবোজোমটা, এদের ক্রোমোজোমটা মানে ডিএনএটা এইভাবে থাকবে। আর এখানে দেখো তোমার হচ্ছে কি নিজস্ব প্রোটিন, নিজস্ব আরএনএ এগুলো থাকবে। এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে যে ইনার মেমব্রেনে দেখো ইলেকট্রন ট্রান্সফারটা ঘটে, অর্থাৎ অক্সিডেটিভ ফসফোরিলেশন, স্টেরয়েড মেটাবলিজমস এগুলো আমরা দেখতে পাই। আবার দেখতে পাচ্ছ এখানে পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে, ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশন, ক্রেব সাইকেল, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সিনথেসিসটাও অনেকটাই এর মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এখানে দেখানো হয়েছে যে তোমাদেরকে বলছিলাম না যে F0 F1 পার্টিকেলস, এই দেখো নিচেরটাকে F0 F1 বলছে, F0 বলছে, আর উপরেটাকে F1 বলছে। তো এই জন্য আমরা এটাকে F0 F1 পার্টিকেলস আমরা বলতে পারি। ঠিক আছে, তো এটা দেখো আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন হোল্ডিং হয়ে গিয়ে এইভাবে স্ট্রাকচারটা তৈরি করছে। আর এই F0 F1 পার্টিকেলসটাকে দেখো এটিপি সিনথেস, যেটা তোমরা বেসিক্যালি জানো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এটা আমরা এর ব্যবহারটা আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো এবারে দেখো, এবারে হচ্ছে দেখো এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ তো তোমরা জানো যে এটিপি সিনথেসিস করা, তাই না? তারপর পাশাপাশি তোমরা জানো যে এখানে সেলুলার রেসপিরেশন করা, গ্লাইকোলাইসিসের পরবর্তী যে স্টেপগুলো কথা বললাম, লেফট সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা আমরা এখানে দেখতে পাই। অ্যাপোপ্টোসিসেও সাহায্য করে, সাইটোক্রোম সি এর মাধ্যমে কোষ নিয়ন্ত্রিত মৃত্যু ঘটাতে সাহায্য করে। হিট প্রোডাকশন, থার্মোজেনেসিস করে। স্টোরেজ অফ আয়ন, কিছু ক্যালসিয়াম আয়নটাকে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, তার পাশাপাশি দেখো এখানে হোমিওস্টেটি মানে সিনথেসিস অফ স্টেরয়েড হরমোন, কিছু স্টেরয়েড হরমোন কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সিনথেসিস হয়। মেটাবলিক পাথওয়ে তো তোমাদেরকে বললাম, বিটা অক্সিডেশন অফ দ্য ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমস, ইউরিয়া সাইকেল, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখতে পাই। চলে যাবে নেক্সট। এবার দেখো জেনেটিক কিছু ফিচার্স। ঠিক আছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যদি আমরা কিছু জেনেটিক ফিচার্স আমরা দেখি তাহলে কি দেখতে পাবো এখানে। তো দেখো ভালো করে দেখো, প্রথম কথা হচ্ছে কি এদের নিজস্ব ডিএনএ রাইবোজোম থাকে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি এটা ম্যাটারনাল ইনহেরিটেন্স দেখায়, ভালো করে মনে রাখবে। অর্থাৎ আমাদের যে শরীরে যতগুলো মাইটোকন্ড্রিয়া, সেগুলো কিন্তু আমাদের মায়ের কাছ থেকেই পাওয়া। ঠিক আছে, অর্থাৎ ম্যাটারনাল ইনহেরিটেন্সের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে এটা কিন্তু তোমার কি হয় না, তোমার মায়ের থেকে সন্তানের ক্ষেত্রে স্থানান্তরিত হয়। আচ্ছা, এবার এমটি ডিএনএ মিউটেশন, অর্থাৎ যদি কারোর হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ যদি মিউটেশন ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লোভার্স হেরিডিটি অপটিক নিউরোপ্যাথি বলে একটা ডিজিজ হয়। ঠিক আছে, মানে নিউরনের সঙ্গে জড়িত। তো এটাকে আমরা সংক্ষেপে LHON বলি। যদি কোনো ব্যক্তির মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যদি মিউটেশন ঘটে যায়, তাহলে তার ক্ষেত্রে আমরা এই ডিজিজটা দেখতে পাই। আচ্ছা, এবার দেখ, এবারে কিছু এখানে এক্সাম ট্রিপস দেওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছ যে তোমার ক্রিস্টি যেটা আছে তোমার অক্সিডেটিভ এনজাইমস। আচ্ছা, ম্যাট্রিক্স ক্রেব সাইকেল। আচ্ছা, ইনার মেমব্রেনের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট এবং এটিপি সিনথেস। আচ্ছা, 70s রাইবোজোম সেমি অটোনমাস। ঠিক আছে, আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে ইনভলভ দ্য এরোবিক রেসপিরেশন অনলি। আচ্ছা, নাম্বার ডিপেন্ডস অন এনার্জি ডিমান্ড। ঠিক আছে, এখানে মাসেল সেলস হ্যাভ মোর, অর্থাৎ তোমরা জানো মাসেল সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা অনেকটা বেশি থাকে, কেন সেখানে যেহেতু
বেশি হচ্ছে কি এটিপি প্রোডাকশন করা দরকার রয়েছে। ঠিক আছে, চলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে তো একটু, হ্যাঁ হ্যাঁ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে থাকবে, হ্যাঁ ভিতরে থাকবে। এই তো ছবিতে তোমরা দেখতে পাবে, এই তো দেখতে পাচ্ছ এখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ম্যাট্রিক্সেই থাকে। চলো, এবার দেখো, এবার হচ্ছে কি তোমার এখান থেকে কিছু কোশ্চেন বলছে, দেখো যে মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড ড্যাশ নিউক্লিয়াস অফ সেল, ব্রেন অফ দ্য সেল, এটা তো তোমরা জানো, বাচ্চা ছেলের কোশ্চেন, তোমরা সবাই জানো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু স্টেটমেন্ট অ্যাবাউট মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এটা একটা ভালো কোশ্চেন বলতে পারো। তো মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন সম্বন্ধে কোনটি সঠিক, কি কি বলেছে দেখো, এখানে বলেছে যে বোথ মেমব্রেনস আর পারমিয়েবল, ইনার মেমব্রেন ইজ স্মুথ, আউটার মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল, ইনার মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল। এটা বরং ভালো কোশ্চেন। তো এখানে বলেছে যে কোনটা ট্রু স্টেটমেন্ট সেটা আমাদেরকে বলতে হবে। বোথ মেমব্রেন পারমিয়েবল, নিশ্চয়ই নয়, অপশন এ বার। ইনার মেমব্রেন ইজ স্মুথ, না আউটার মেমব্রেনটা স্মুথ বলেছিলাম। আচ্ছা আউটার মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল, নাকি ইনার, ইনার মেমব্রেনটাই সিলেক্টিভলি পারমিয়েবল। অপশন ডি যারা যারা বলছো তারাই একমাত্র সঠিক বলছো, অপশন ডি যারা বলছো তারাই একমাত্র সঠিক উত্তর দিচ্ছ। ঠিক আছে, অপশন ডি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 3, কলামার। কলামের দেখো এখানে কি বলেছে, কলাম ওয়ানে আছে যে ক্রিস্টি, ম্যাট্রিক্স, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন। এখানে দেখো কন্টেন্ট অফ দ্য এমটি ডিএনএ, সাইট অফ দ্য ক্রেব সাইকেল, অক্সিডেটিভ ফসফোরিলেশন, পোরিন প্রোটিন প্রেজেন্ট। তো পোরিনটা তোমাদেরকে কি বললাম, আউটার মেমব্রেনে থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ক্রিস্টিতে হচ্ছে কি, দেখো ম্যাট্রিক্সে কি থাকে, কন্টেন্টস দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ঠিক আছে, তারপর ইনার মেমব্রেনের ক্ষেত্রে কি হয়, ইনার মেমব্রেন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি তোমার অক্সিডেটিভ হচ্ছে কি তোমার হবে। আর ক্রিস্টি হচ্ছে কি তোমার, দাঁড়াও দাঁড়াও কেমন একটা ভুলিয়ে যাচ্ছে, দাঁড়াও। তাহলে কি বললাম এখানে, পোরিনটা আছে আউটার মেমব্রেনে, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ম্যাচ করাই আছে। আচ্ছা এবার দেখতে পাচ্ছ যে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর মধ্যে কি হবে, অক্সিডেটিভ ফসফোরিলেশন না সাইট, ম্যাট্রিক্স এর মধ্যে হচ্ছে কি তোমার, ঠিক আছে, সাইট অফ ক্রেব সাইকেল হয়। ঠিক আছে, ম্যাট্রিক্স এর মধ্যেই হয়। আচ্ছা তারপরে দেখো ক্রিস্টিতে বলছে কন্টেন্স এমটি ডিএনএ, আর ইনার মেমব্রেন হচ্ছে কি তোমার এটা আছে, কিন্তু এই ক্রিস্টিতে বলছে কন্টেন্স এমটি ডিএনএটাই একটু গড়বড় আছে, তাই না? তাহলে এটা একটু গড়বড় আছে, এটা আছে তোমার গড়বড় আছে। যাই হোক, তাহলে বাকিগুলো কিন্তু ম্যাচ করা আছে, কারণ আউটার মেমব্রেনে প্রোটিন থাকবে, ইনার মেমব্রেনে অক্সিডেটিভ ফসফোরিলেশন। আচ্ছা তারপর হচ্ছে তোমার ম্যাট্রিক্স হচ্ছে কি তোমার সাইড অফ দ্য ক্রেব সাইকেল, ঠিক আছে। ঠিক আছে, এখানে কিছু একটা মনে হয় এই ক্রিস্টিতে যে কন্টেন্ট থাকে না মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এটা তোমার ম্যাট্রিক্সেই থাকে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু মনে হয় গড়বড় রয়েছে আর কি, এটাকে স্কিপ করে দাও, জাস্ট ইনফরমেশনটা জানলেই হবে। ঠিক আছে, এখানে কোনো অপশনের সঙ্গে তেমন ভালো, আচ্ছা, দেখে নি, অপশনের সঙ্গে ভালো মিলছে পাচ্ছে না। A1, মানে আপাতত A1 কে তুমি কি করে মিলাবে, ক্রিস্টিতে তো আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে না। চলে দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, এখানে বলেছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কোন বক্তব্য সঠিক। বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফর দ্য মাইটোকন্ড্রিয়া। আচ্ছা ইট হ্যাজ 70 রাইবোজোম, ঠিক আছে, ইট পারফর্মস দ্য অ্যানারোবিক রেসপিরেশন, ইট হ্যাজ ওন সার্কুলার ডিএনএ, একদম ঠিক আছে। আচ্ছা ক্রিস্টি ইনক্রিজ সারফেস এরিয়া, ক্রিস্টি সারফেস এরিয়াটাকে বাড়াচ্ছে, তাহলে 1 3 4 কোথায় আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ যারা বলছো তারা একদম ঠিকই বলেছো। চলো দেখো নেক্সট কোশ্চেন। এবার বলছে মাইটোকন্ড্রিয়াকে বলছে কি দেখো, বলছে যে মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড সেমি অটোনমাস অর্গান, ইট ক্যান রেপ্লিকেট অ্যান্ড প্রডিউস মোর অফ ইটস ওন প্রোটিনস। আচ্ছা এখানে বলছে দেখো যে কোনটা হচ্ছে কি তোমার হবে না, তাহলে সেমি অটোনমাস অর্গানেল এটা ঠিক আছে, ইট ক্যান রেপ্লিকেট অ্যান্ড প্রডিউস সাম অফ ইটস ওন প্রোটিনস। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার বলতে পারো, এটাও ঠিক আছে, কিছু রেপ্লিকেট করে নিজে, এই জন্য কি আমরা বলতে পারি একদম অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো এবার বলছে দেখো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইনহেরিটেড ফ্রম বোথ প্যারেন্টস, নাকি হচ্ছে কি ফাদার অনলি, মাদার্স অনলি, নাকি নান অফ দি অ্যাবাভ। অবভিয়াসলি অপশন আমাদের ম্যাটার্নাল এফেক্ট দেখায়, যেহেতু যেহেতু ম্যাটার্নাল এফেক্ট দেখায়, তাহলে আমরা কি বলবো, অপশন তোমার হচ্ছে কি বি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছে দ্য সাইট অফ ক্রেব সাইকেল ইন মাইটোকন্ড্রিয়া ইজ দিস। ঠিক আছে, সাইট অফ
ক্রেবস সাইকেল, দেখো সাইট অফ দ্য ক্রেবস সাইকেল ইন মাইটোকন্ড্রিয়া কি হবে বল? সাইট অফ ক্রেবস সাইকেল ইন মাইটোকন্ড্রিয়া, তাহলে ক্রেবস সাইকেলটা ম্যাট্রিক্সেই হয়, তোমরা সবাই জানো ম্যাট্রিক্সেই হচ্ছে কি হয়ে থাকে, ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যেই হয়ে থাকে। চলে দেখো নেক্সট কোশ্চেন। এবার বলছে দেখো যে সুইচ অফ দ্য ফলোইং ইজ নট পারফর্মড বাই মাইটোকন্ড্রিয়া, অ্যাপোপ্টোসিস, এটিপি প্রোডাকশন, লিপিড সিনথেসিস, ফটোসিনথেসিস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? ফটোসিনথেসিস হচ্ছে কি ক্লোরোপ্লাস্টে হবে। চলো এবার বলছে ক্রিস্টি আর ড্যাশ, ক্রিস্টি কি জিনিস? ঠিক আছে, ক্রিস্টিটা কি জিনিস? খায় না গায়ে মাখে, ক্রিস্টি কি জিনিস? একদম অপশন বি, ইনফোল্ডিং অফ ইনার মেমব্রেন, ঠিক আছে, ইনফোল্ডিং অফ দ্য ইনার মেমব্রেন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, হুইচ এনজাইম ইজ ফাউন্ড অন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন অ্যান্ড ফর্ম এটিপি? ঠিক আছে, বলছে দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঝিল্লিতে কোন এনজাইম এটিপি তৈরি করে? হেক্সোকাইনেজ, এটিপি সিনথেস, নাকি পেরোক্সিডেস, নাকি হচ্ছে কি তোমার সাকসিনাইল কোয়ে সিনথেস? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকজন কিন্তু তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো না, ঠিক আছে, তোমরা অ্যাক্টিভলি করো পার্টিসিপেট, না হলে দেখবে তোমরা যদি শুয়ে বসে, ঠিক আছে, ক্লাস করো তাহলে হবে না। তোমাকে কিন্তু হচ্ছে কি ক্লাস করার সময় অনলাইন ক্লাস হলে কি হবে, তোমরা কিন্তু এই যে অনলাইন ক্লাসের তো একটা টাইম টেবিল রয়েছে, সেই টাইমে খাতা কলম নিয়ে প্রপার ভাবে যেভাবে ক্লাসে বসা হয় সেভাবেই বসবে, ঠিক আছে। কারণ হচ্ছে সবাই কিন্তু তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো না, ঠিক আছে, তোমাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট সবাইকেই করতে হবে, ঠিক আছে, যতজন ক্লাস করছো সবাই পার্টিসিপেট করবে, তবে গিয়ে দেখবে তোমার ক্লাসের প্রতি হচ্ছে কি তোমার ইয়েটা আসবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট থিওরি, নেক্সট থিওরি কি আছে? এবার আমরা পড়বো দেখো লাইসোজোম নিয়ে। লাইসোজোম, লাইসোজোমের ক্ষেত্রে প্রথম কথা, লাইসোজোম হচ্ছে কি দেখো, তোমরা জানো যে এটা একটা একক পর্দা বেষ্টিত, তাই না, সিঙ্গেল এক এক বিশেষ ঝিল্লি বিশিষ্ট একটা কোষীয় অঙ্গাণু, যেটা ডাইজেস্টিভ ব্যাগ, বা এটাকে আমরা স্কেভেঞ্জার অফ সেল বলা হয়, ঠিক আছে, বা সুইসাইডাল ব্যাগও আমরা বলি যদিও, ঠিক আছে, না নর্মালি এটাকে আমরা ডাইজেস্টিভ ব্যাগ বা হচ্ছে স্কেভেঞ্জার অফ দ্য সেল আমরা বলে থাকি। তো এর যদি আমরা গঠন দেখি বা আল্ট্রাস্ট্রাকচার দেখি, তোমরা জানো যে একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড একটা আছে তোমার সেল অর্গানাল, ঠিক আছে। এটি কি করে দেখো তোমার ঝিল্লি লাইসোজোমাল এনজাইম গুলোকে কোষের অন্যান্য অংশ থেকে আলাদা করে রাখে, ঠিক আছে। আহ, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে তোমার হচ্ছে আকৃতি আকার যেটা শেপ অ্যান্ড সাইজ সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি না তোমার হচ্ছে কি এটা সাইজটা দেখো 0.1 থেকে 1.2 মাইক্রোমিটার বেসটা আমরা হয়ে থাকি। আচ্ছা, এবারে হাইড্রোলাইটিক যে সমস্ত এনজাইম থাকে, ঠিক আছে, প্রায় এটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে আর কি, তোমাদের ইয়েতেও এসেছিল, মাদ্রাসাতেও এসেছিল, এই জন্য আমি এখানে এই এনজাইম গুলোকে উপর বেশি ফোকাস করেছি দেখো। তো এখানে প্রায় 50 ধরনের অ্যাসিড হাইড্রোলাইজেস থাকে, ঠিক আছে, অম্লীয় হাইড্রোলাইজ থাকে, যেমন প্রোটিয়েজ থাকবে, লাইপেজ থাকবে, ঠিক আছে, নিউক্লিয়াস থাকে, গ্লাইকোসাইডেজ থাকে, ফসফেটেজ থাকে। তাহলে এই এনজাইম গুলোকে আমি এই কারণে মেনশন করে দিয়েছি, তার কারণ হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো, যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিলে এই জায়গা থেকে একটা কোশ্চেন এসেছিল, তাই না, এই জায়গা থেকে একটা কোশ্চেন এসেছিল। তো ওতে হচ্ছে কি এই কারণে তোমাদেরকে আমি এখানে মেনশন করে দিয়েছি, ঠিক আছে। চলো এখানে পিএইচটা দেখো, পিএইচটা দেখো 4.5 থেকে 5 হয়ে যাবে, মানে এসিডিক একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, ঠিক আছে, এখানে একটা এসিডিক এনভায়রনমেন্ট বা এসিডিক নেচার আমরা দেখতে পাই, ঠিক আছে, কোথায় না এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে, সরি লাইসোজোমের মধ্যে। আচ্ছা, এবার উৎসটা কি না, মনে করা হয় যে গোলগি বডি থেকে লাইসোজোম গুলো তৈরি হয়, আর কিছু লাইসোজোম প্রাথমিকভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও তৈরি হয় বলে মনে করা হয়, ঠিক আছে। চলো এবার ফাংশন তোমরা জানো, প্রথম কথা হচ্ছে কি ইন্ট্রাসেলুলার ডাইজেশনে সাহায্য করে, ঠিক আছে, অটোফেগি করে থাকে, অটোফেগি মানে কোনো পুরনো কিংবা ক্ষতিগ্রস্ত কোষীয় অঙ্গাণুকে নিজেই হচ্ছে কি গিলে ফেলে, ঠিক আছে, অটোলাইসিস করে দেয়, যেই জন্য আমরা এটাকে সেলফ সুইসাইড বা কোষ আত্মহত্যা আমরা বলে থাকি, ঠিক আছে। কোষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম নিজে ফেটে গিয়ে কোষ ধ্বংস করে দেয়, এটাকে আমরা কি বলি, সেল সুইসাইড আমরা বলে থাকি। আচ্ছা, হেটেরোফেগি বলছে কোষের বাইরে থেকে ফেগোসাইটোসিস বা পিনোসাইটোসিস প্রবেশ করি মানে সাইটোসিসের মাধ্যমে প্রবেশ করা কণাকে হজম করে ফেলে, ডিফেন্সে সাহায্য করে, ফেগোসাইটোসিস সেলটাকে
যেমন ম্যাক্রোফাজ বা নিউট্রোফিল, এরা রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে ফার্টিলাইজেশন কি বলছে, স্পার্মের অ্যাক্রোজোমে, ঠিক আছে, একটি মডিফাইড লাইসোজোম এক কোড ভেঙে দিতে সাহায্য করে, ঠিক আছে। আর মেটামরফোসিস যেটা বলছে কি ব্যাঙের শাবকের লেজ পরিবসারণে সাহায্য করে। এবারে এখানে টাইপসও হচ্ছে কি তোমার লাইসোজোম। দেখো অমিত বাবা, তোমার লাইসোজোমের পিকচার নিয়ে তুমি কি করবে? তুমি কি ফ্রেম করে টাঙিয়ে রাখবে? লাগবে না। তোমার ইনফরমেশন গুলো জানলেই হবে, ঠিক আছে। যেগুলো তোমার পিকচার দিতে হবে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সব পিকচার লাগবে না তোমার, ঠিক আছে। বেকার হচ্ছে পিকচার বাড়িয়ে কোনো লাভ নেই। তোমার এখান থেকে পিকচার থেকে কোনো ছবি আসবে না, কোশ্চেন আসবে না। দেখো এবারে দেখো টাইপস অফ লাইসোজোম। এখানে দেখতে পাচ্ছ যে প্রাইমারি লাইসোজোম রয়েছে, ঠিক আছে, সেকেন্ডারি লাইসোজোম রয়েছে, রেসিডুয়াল বডি রয়েছে এবং অটোফেজিক ভেকুলস রয়েছে। তো প্রাইমারি লাইসোজোমের কাজ কি? প্রাইমারি লাইসোজোম দেখো বলছে এনজাইম সমৃদ্ধ কিন্তু হজম প্রক্রিয়ায় অংশগ্রহণ নেয় না, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই প্রাইমারি লাইসোজোমের মধ্যে এনজাইম থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার ডাইজেশনে কোনো পার্টিসিপেট করে না। সেকেন্ডারি যেটা সেটা দেখতে পাচ্ছ যে ডাইজেশনের সঙ্গে জড়িত, অর্থাৎ ফুড এর সাথে ডিফিউজ করে থাকে। আচ্ছা, রেসিডুয়াল বডি হিসাবে থাকে, হজম না হওয়া কোনো অংশ থেকে বা কোষ থেকে বেরিয়ে এসে। আর অটোফেজিক যেটা নিজের কোষাঙ্গকে হজম করার জন্য। এই চার ধরনের আমরা লাইসোজোমের টাইপস আমরা দেখতে পাই। আচ্ছা, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স বলতে কি না, মনে রাখবে একটা ডিজিজ তার নাম কি টেসেক্স ডিজিজ বলা হয়, ঠিক আছে। তো এই ডিজিজটা কি জিনিস ভালো করে শুনে নাও। এই টেসেক্স ডিজিজটাকে আমরা এইভাবেই বলি যে যখন হচ্ছে কি কোন একটা লাইসোজোমাল এনজাইম যেমন হ্যাক্সো তোমার হচ্ছে কি অ্যামাইন্ডিনেজ এ এর অভাবে নিউরনে চর্বিগুলো মানে লিপিড গুলো জমে যাচ্ছে, কিন্তু সেগুলো মেটাবলিজম হচ্ছে না। ফলে কি হয় না, একটা স্নায়ুগত ডিজিজ হয়, মানে নার্ভাল নার্ভাস সিস্টেমের একটা ডিজিজ হয়, তার নাম কি টেসেক্স ডিজিজ বলা হয়। আচ্ছা, আর একটা ডিজিজ রয়েছে তার দেখো গাউচার্স ডিজিজ বা তোমার হচ্ছে কি তোমার নিনম্যান পেক ডিজিজ। এটা বলছে দেখো লাইসোজোমাল এনজাইম ডিসঅর্ডারের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই। আচ্ছা, এবারে রিভিশনের জন্য কিছু পয়েন্ট বলে দেওয়া হয়েছে। লাইসোজোম হচ্ছে কি তোমার সিঙ্গেল মেমব্রেন, পিএইচটা সবসময় 5 এর কম থাকে, অর্থাৎ একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে। গোলগি বডিজ থেকে তৈরি হয় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও তৈরি হয়। হাইড্রোলাইজেস এনজাইম প্রায় 50 ধরনের থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে সেল ডাইজেশন অটোফেগি হেটারোফেগি করে থাকে, সুইসাইডাল ব্রেক কেন অটোলাইসিস করে থাকতে পারে। চলো, এখান থেকে কিছু কোশ্চেন আমরা দেখে নিই। প্রথম কোশ্চেন বলছি যে লাইসোজোমস আর নন অলসো নন এজ ডেস, অর্থাৎ লাইসোজোমকে আমরা অন্য কোন নামে ডাকি। তো এটা তো তোমরা বুঝতেই পারছো এখানে কি হবে, সুইসাইডাল বেগ অফ দ্য নিউক্লিয়াস, নাকি ডাইজেস্টিভ বেগ, নাকি প্রোটিন ফ্যাক্টরি, নাকি পাওয়ার হাউস অফ দ্য সেল। যারা ডি বলছো বাবা হবে না এখানে, ঠিক আছে। এখানে অপশন বি এরটা হবে, ঠিক আছে। একটু আগেই তো তোমাদের শুরুতেই দেখানো হলো, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্রু স্টেটমেন্টস অ্যাবাউট লাইসোজোম, অর্থাৎ লাইসোজোম সম্পর্কে কোনটা সত্য। দেখো কি বলছে, বলছে দেখো যে বলছে ইট কন্টেন্স বেসিক এনজাইমস, বেসিক এনজাইম তো হবে না বাবা। ইট হ্যাজ ডাবল মেমব্রেনস হবে না। ইট অরিজিনেটেড ফ্রম গোলগি বডি হতে পারে। ইট ফাউন্ড ইন দ্য প্ল্যান্ট সেল। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা অপশন সি বলছো একদম সঠিক বলছো, ঠিক আছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, অপশন সি। চলো, কোশ্চেন নাম্বার দেখো এখানে একটা কলাম করে দেওয়া হয়েছে। কলামে বলেছে কলাম এ এবং কলাম বি টিএসএক্স ডিজিজ, রেসিডুয়াল বডিজ, অ্যাক্রোজোম এবং তোমার হচ্ছে অটোলাইসিস, ঠিক আছে। তাহলে এটা কি হবে বল। তাহলে দেখতে পাচ্ছ এটা আছে লাইসোডোমা ডিসঅর্ডার, ঠিক আছে। রেসিডুয়াল বডিটা আছে আনডাইজেস্টেড মেটেরিয়াল, অ্যাক্রোজোমটা আছে মডিফাইড লাইসোজোম এবং অটোলাইসিস হচ্ছে সেল ডেথ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, কোশ্চেন নাম্বার নেক্সট। এবার বলছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ নট পারফর্মড বাই লাইসোজোমস, ঠিক আছে। অর্থাৎ কোন কাজটা লাইসোজোম করে না। কি কি বলেছে, ডাইজেশন অফ তোমার হচ্ছে কি অন আউট অর্গানালস, ফরমেশন অফ এটিপি, অটোফেগি, নাকি ইন্ট্রাসেলুলার ডাইজেশন, ঠিক আছে। তাহলে কি হবে বল, কোনটা করে না বলেছে। তাহলে এটিপি তৈরি করে না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এবার বলছে দেখো অ্যাসারশন এবং রিজন। কি বলছে দেখো, লাইসোজোমস আর কল্ড দ্য সুইসাইডাল বেগ, দে রিলিজ এনজাইমস টু ডাইজেস্ট দ্য এন্টায়ার সেলস, ঠিক আছে। তাহলে কোনটা হবে, দে রিলিজ এনজাইমস টু ডাইজেস্ট দ্য এন্টায়ার সেল। একদম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো, এখানে বলেছে যে লাইসোজোমে কোন ধরনের এনজাইম সবচেয়ে বেশি থাকে, অক্সিডেজ, অ্যাসিড হাইড্রোলেজ,
কাইনেস নাকি পেরোক্সিনেস? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাকে করা হয়েছে মাদ্রাসাকে উদ্বুদ্ধ হয়। মাদ্রাসার ক্ষেত্রে হচ্ছে কি তোমার কোশ্চেনটা দিয়েছিল অন্যভাবে, এখানে কোশ্চেনটাকে দেওয়া হয়েছে অন্যভাবে। ঠিক আছে, তাহলে কি হবে, এসিড হাইড্রোলাইজ, হাইড্রোলাইজটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। চলো, এবার বলছি দেখো পিএইচ ইনসাইড দ্য লাইসোজোম, এটা পরীক্ষায় দিতে পারে। তাহলে বিলো হচ্ছে কি তোমার 4.5, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, আমি কি একটু বেশি ফাস্ট বলে যাচ্ছি নাকি ঠিক আছে? আমার যে স্পিডটা ঠিক আছে, না বাড়াতে হবে না কমাতে হবে, নাকি কারোর কি সমস্যা হচ্ছে? কারোর সমস্যা হচ্ছে আমি যে স্পিডে যাচ্ছি? ঠিক আছে তো, একদম ঠিক আছে। চলো, এবার বলছে দেখো লাইসোজোম আর অ্যাবসেন্ট ইন ডেস। লাইসোজোম হচ্ছে কোথায় অনুপস্থিত? প্লান্ট সেল, এনিম্যাল সেল, আরবিসি, নিউরন। তাহলে কি হবে অপশন, কোথায় অনুপস্থিত থাকে? লাইসোজোম কোনটায় কোথায় অনুপস্থিত থাকে? আটের দাগে, আটের দাগের এ হবে বাবা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, প্রাইমারি লাইসোজোমস ডিফার্স ফ্রম সেকেন্ডারি লাইসোজোম, এটাও ভালো কোশ্চেন। দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাথমিক লাইসোজোম এবং সেকেন্ডারি লাইসোজোমের পার্থক্য কি? প্রাইমারি লাইসোজোম এবং সেকেন্ডারি লাইসোজোমের মধ্যে পার্থক্য কি? তাহলে এখানে কি হবে, বলছে প্রেজেন্স অফ এনজাইমস, অ্যাবসেন্স অফ মেমব্রেনস, ইনভলভমেন্ট অফ দ্য ডাইজেশন। একদম অপশন সি এটাই হয়ে যাবে সঠিক উত্তর। চলো, এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার। কোনটা দেখো লাইসোজোমাল স্টোরেজ ডিসঅর্ডার নামে পরিচিত? ঠিক আছে, স্টোরেজ ডিসঅর্ডার, এলজাইমার তো হবে না, হান্টিংটন হবে না, পার্কিনসন হবে না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট টপিক নাকি, কোশ্চেন তো নয়, নেক্সট টপিক রাইবোজোম। ঠিক আছে, চলো এবার দেখো রাইবোজোমে কি বলেছে দেখো। আটেরটা দেখতে বলছে, আচ্ছা দেখি, আমি দেখছি, তাহলে চেক করে দিলাম। আটেরটা দেখে নিই। আটেরটা কি বলেছে, লাইসোজোমস আর অ্যাবসেন্স। আচ্ছা, তোমরা বলছো কি লাইসোজোম কি আরবিসি তে থাকে না? লাইসোজোম প্রেজেন্স ইন তোমার হচ্ছে কি আরবিসি অর নট? দাঁড়া দাঁড়া, হ্যাঁ ঠিকই বলেছো তুমি, একদম ঠিকই বলেছো। তাহলে এখানে হচ্ছে কি তোমার অপশন সি এরটাও ঠিক আছে। ঠিক আছে, অপশন এ এবং অপশন সি দুটোই ঠিক আছে। ঠিক আছে, এখানে আমি এটা মডিফাই তোমরা করে নেবে। ঠিক আছে, অপশন দুটোই কিন্তু ঠিক আছে, দুটোই ঠিক আছে। চলো, এবারে আমরা রাইবোজোমে চলে যাই। রাইবোজোমে চলে যাই। দেখো রাইবোজোম তোমরা জানো যে রাইবোজোম হচ্ছে কি, তোমরা জানো যে একটা এমন একটা কোষীয় অঙ্গাণু যার কোনো মেমব্রেন থাকে না, তো নন মেমব্রেনাস অর্গানেল হিসেবে পরিচিত, যার কারণে এটা বোথ প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস দুজনের ক্ষেত্রেই থাকে। ঠিক আছে, এবং এটা বেসিক্যালি একটা গুরুত্বপূর্ণ কাজ করে, তার নাম কি প্রোটিন সিনথেসিস। চলো, এটাকে আমরা প্রোটিন ফ্যাক্টরিও বলি, প্রোটিন কারখানাও বলি। তো রাইবোজোমের ক্ষেত্রে তোমরা জানো যে আল্ট্রাস্ট্রাকচার যদি আমরা দেখি, তো এটা যেহেতু হচ্ছে কি নন মেমব্রেনাস হয়, ঠিক আছে, কোনো মেমব্রেন থাকবে না, মেমব্রেন লেস হবে, ক্ষুদ্র অঙ্গাণু হয়। আচ্ছা, এখানে তোমরা জানো যে দুটো সাব ইউনিট থাকে রাইবোজোমের ক্ষেত্রে, একটা লার্জ সাব ইউনিট, একটা স্মল সাব ইউনিট। ঠিক আছে, এবং তোমরা জানো দুটি সাব ইউনিট একত্রিত হয়ে সক্রিয় রাইবোজোম গঠন করে, প্রোটিন সংশ্লেষ করে। আচ্ছা, তোমরা আমাকে বলো দেখি, এই দুটো সাব ইউনিট একটা আয়নের উপস্থিতিতে পরস্পর যুক্ত হয়, সেই আয়নটার নাম কি? একদম, এই তো আমি বলার আগেই বলে দিয়েছি, Mg2+। তাই না, Mg2+ কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার দেখো গঠন উপাদান। ঠিক আছে, কম্পোজিশন। তো দেখতে পাচ্ছ এখানে কম্পোজিশনে রাইবোজোমাল আরএনএ প্রায় হচ্ছে কি তোমার 60% থাকে, আর প্রোটিন থাকবে প্রায় 40%। ঠিক আছে, তো এগুলো মিলিয়ে হচ্ছে কি তোমার কম্পোজিশন আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার হচ্ছে আকার আর প্রকারভেদ। তোমাদের জানো যে এখানে রাইবোজোমকে আমরা সেডবার্গ ইউনিট বা এসডি যেটাকে আমরা প্রকাশ করি, এটা সেডিমেন্টেশন কোফিসিয়েন্টকে বোঝাতে সাহায্য করে। এখানে প্রোক্যারিওট আর ইউক্যারিওটকে যদি আমরা দেখি, তোমরা দেখতে পাচ্ছ 70s রাইবোজোম যেটা 30s এবং 50s এই দুটো সাব ইউনিট নিয়ে গঠিত হয়। এটা প্রোক্যারিওটস, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে থাকবে। আর যেটা 80s সেটা 60s এবং 40s যেটা ইউক্যারিওটসে থাকবে। তো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, এই ডায়াগ্রাম দিয়ে মনে রাখবে। এই যে 70s এর দেখো
50s এবং 30s, এটা স্মল সাবইউনিট, এটা লার্জ সাবইউনিট। এই 30s এর দেখো 16s আরআরএনএ 21 প্রোটিন থাকবে, 50s এর ক্ষেত্রে 23s আরআরএনএ, 5s আরআরএনএ এবং 34টা প্রোটিন থাকবে। ইউক্যারিওটস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 80s রাইবোজোমাল টাইপস, 40s এবং 60s, এটা স্মল এটা লার্জ। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 40s এর ক্ষেত্রে 18s আরআরএনএ 30 প্রোটিনস, আর 60s এর ক্ষেত্রে 28s 5.8s এবং 5টা হচ্ছে তোমার 5s এবং 40টা প্রোটিন নিয়ে গঠিত হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা যে টাইপস গুলো বিশেষ করে হচ্ছে কি এস তোমার হচ্ছে কি এই যে তোমার এই যে ইউনিট গুলো, এই ইউনিট গুলো একটু মনে রাখবে, কেন এগুলো দেখি পরীক্ষার ভিউতে কিন্তু দিতে পারে। ঠিক আছে, তো পরীক্ষার ভিতরে দিতে পারে, যার মনে থাকবে না তারা একটু মুখস্থ করে নেবে। ঠিক আছে, যার মনে থাকবে না একটু মুখস্থ করে নেবে। চলো এবার দেখো, এবার বলছে যে অবস্থান, অবস্থান বলতে দেখো লোকেশন বলতে ফ্রি রাইবোজোম যেটা আছে কি তোমার সরাসরি সাইটোপ্লাজম ভাসমান অবস্থায় থাকতে পারে, আর বাউন্ড রাইবোজোম যেটা বলছে কি হয় এন্ডোপ্লাজম রেটিকুলামের সঙ্গে কি হবে অ্যাটাচ হয়ে অবস্থান করবে। ফাংশন তো তোমাদের দেখলে যে এটা প্রোটিন সিনথেসিস সাহায্য করছে আর পলিরাইবোজোম তৈরি করছে, তাই না? পলিরাইবোজোম কাকে বলে তোমরা জানো, যে একাধিক রাইবোজোম যখন একটা সিঙ্গেল এমআরএনএ এর সঙ্গে যুক্ত থাকে তখন তাকে আমরা পলিরাইবোজোম বলি। ওকে, তাহলে মাল্টিপল রাইবোজোম যখন হচ্ছে একটা সিঙ্গেল এমআরএনএ এর সঙ্গে যুক্ত থাকে তখন তাকে আমরা পলিরাইবোজোম বলি। এনজাইম প্রোডাকশনে সাহায্য করছে, ইন্টারসেলুলার সিগন্যালিং এ সাহায্য করছে। ঠিক আছে, এখানে তোমাদেরকে তো আমি টাইপস তো বলে দিলাম। ঠিক আছে, এখানে ব্যাকটেরিয়া বা প্লাস্টিড এবং তোমার হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াতে ক্ষেত্রে 70s, ইউক্যারিওটিস ক্ষেত্রে 80s, এটা তোমরা দেখলে। সিগনিফিকেন্স হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ ছাড়া কোষ বাঁচতে পারে না। তো এখানে কিছু অ্যান্টিবায়োটিক যেমন স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন রাইবোজোমকে রক্ষা করে কাজ করে, বিশেষত প্রোক্যারিওটিক রাইবোজোমে। আর এখানে ট্রিক্স বলছে রাইবোজোমার তোমার হচ্ছে কি আরএনএ বা এস হচ্ছে কি তোমার হচ্ছে কি সেডিমেন্টেশন তোমার হচ্ছে কি কোএফিসিয়েন্ট হিসাবে কাজ করে। আর এখানে আর মনে রাখবে যে এটাকে আমরা প্রোটিন ফ্যাক্টর বলি। চলো কোশ্চেন নাম্বার 1 আমরা দেখি। এখানে বলছি যে রাইবোজোমকে সাধারণত কি বলা হয়, তাহলে এটা তো তোমরা দেখলে যে এটাকে প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল বলা হয়। চলো নেক্সট বলেছে যে রাইবোজোমের সম্পর্কে নিচের কোনটি সঠিক। বলছে দে হ্যাভ দ্য ডাবল মেমব্রেন, তো হবেই না। দে আর ফাউন্ড ইন দ্য অনলি অ্যানিমেল সেল, হবে না। দে হেল্প ইন দ্য ডিএনএ রেপ্লিকেশন, হবে না। দে আর নন অটোনমাস অ্যান্ড হেল্প দ্য প্রোটিন সিনথেসিস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবারে কলাম কি দিয়েছে দেখো, কলাম দিয়েছে দেখো 80s রাইবোজোম ইউক্যারিওটিকের ক্ষেত্রে ঠিক আছে, 70s এর প্রোক্যারিওট ঠিক আছে, ফ্রি রাইবোজোমটা সলিউবল প্রোটিন সিনথেসিস ঠিক আছে, আর বাউন্ডেড রাইবোজোমটা আছে কি আর। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইনভলভ রাইবোজোমস, ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় রাইবোজোম অংশগ্রহণ করে। গ্লাইকোলাইসিস, ফটোসিনথেসিস, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। Which of the following processes involve ribosomes? কি হবে গো, সি কে বলছে বাবা, এটা কি ট্রান্সক্রিপশন হবে না, ট্রান্সলেশন হবে। হ্যাঁ, অপশন ডি। চলো এখানে বলছে দেখো যে উক্তি এবং কারণ, রাইবোজোম প্রোটিন তৈরিতে সাহায্য করে, একদম ঠিক। এটি পলিপেপটাইড বন্ধন তৈরিতে সহায়তা করে, কি হবে বলো, এটা কি পলিপেপটাইড, রাইবোজোম ক্যাটালাইজেস পেপটাইড বন্ড ফরমেশন, কি হবে বলো। শঙ্খদেব শর্মা বলছে অপশন সি, কিষণ বলছে অপশন এ, সমাজশ্রী হাজরা বলছে অপশন সি। না, পেপটাইড বন্ধন সৃষ্টিতে কিন্তু সাহায্য করে, অপশন এটাই করে দেবে। ঠিক আছে, অপশন এটাই ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং রাইবোজোমস আর ফাউন্ড ইন মাইটোকন্ড্রিয়া, তাহলে এটা তো তোমরা চোখ বন্ধ করে সবাই বলতে পারবে, অপশন বি 70s। চলো এবার কি বলছে দেখো, রাইবোজোমস আর মেড আপ অফ কি দিয়ে তৈরি হয়, একটু আগেই দেখলাম আমরা আরআরএনএ এবং প্রোটিন নিয়ে তৈরি হয়, অপশন বি। ঠিক আছে, আরআরএনএ এবং প্রোটিন নিয়ে তৈরি হয়। চলো এবারে হুইচ ইজ দ্য কারেক্ট তোমার হচ্ছে কি সেটবার্গ ইউনিট অফ দ্য প্রোক্যারিওটিক রাইবোজোমস, তো এটা তোমরা জানো। তো এটা হচ্ছে কি তোমার কি হবে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70s টাইপস। চলো এবার বলছে দ্য পেপটাইড বন্ড ফরমেশন অকার্স ইন হুইচ সাইট অফ দ্য রাইবোজোম। ঠিক আছে, দ্য পেপটাইড বন্ড ফরমেশন
occurs in which site of ribosome? তাহলে এটা অপশন বি, মানে পি সাইডে হবে। পি সাইড, কে বলছে এ সাইডে হবে? না, পি সাইড, পি সাইড হবে। হ্যাঁ, অপশন বি। চলো, এটা আমি পড়িয়ে দেবো, যখন আমরা ট্রান্সলেশন করব তখন আমি পড়িয়ে দেবো। দেখো, এবার বলছে ফ্রি রাইবোজোম প্রধানত তৈরি করে সেক্রেটারি প্রোটিন, মেমব্রেন প্রোটিন, নাকি মাইটোকন্ড্রিয়াল প্রোটিন, সলিবল সাইটোপ্লাজমিক প্রোটিন? কি হবে? ফ্রি রাইবোজোম প্রধানত তৈরি করে সলিবল সাইটোপ্লাজমিক প্রোটিন, অপশন ডি। ঠিক আছে, সলিবল সাইটোপ্লাজমিক প্রোটিন। চলো, তাহলে মাথায় মাথায় প্রায় তোমার 11টা বাজতে যায়। আমাদের সিলেবাস প্রায়, মানে আজকে যে টপিকটা ছিল সেটা আমরা শেষ করলাম। ঠিক আছে, তবে আজকে তোমরা লেট করবে না কেউ। আমরা ওবিসি ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব, প্লাস ফর্ম ফিল নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, অলরেডি সকালবেলায় আজকে আমরা মর্নিং এ, ঠিক আছে, অলরেডি এই বিষয়ে আমরা ডিসকাস করেছি, তাই না? ফর্ম ফিল নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে একটু তাড়াহুড়া করার কোনো কারণ নেই, একটু তোমরা ওয়েট করো। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি, হ্যাঁ আজকে ক্লাসটা একটু ইজি, তুলনামূলকভাবে ইজি ছিল। ঠিক আছে, আর কালকেরটা কি পড়া হবে? কালকেরটাতে আছে কি, ফিজিওলজি। তো ফিজিওলজিতে আমরা কি পড়েছিলাম আগের দিন? ব্লাড পড়েছিলাম, তাই তো? ব্লাড। তাহলে আমরা হার্ট সার্কুলেশনটা পড়ে নেব। কালকে আমরা হার্ট সার্কুলেশনটা পড়ে নেবো নাকি? কালকে তাহলে আমরা এটাই পড়বো, কার্ডিওভাস্কুলার সিস্টেম। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমরা পড়বো কালকে। হ্যাঁ, হার্ট সার্কুলেশনটা কালকে আমরা পড়বো। কেমন? কালকে আমরা তাহলে হার্ট সার্কুলেশনটা পড়বো। দুটো টপিকই দু জায়গায় আছে, সেম সিলেবাস কাছাকাছি। ঠিক আছে, প্রায় সেম সিলেবাস। তো সেক্ষেত্রে আমরা কালকে হার্ট সার্কুলেশনটাই পড়ব। কিছু আলাদা আছে, কিছু জিনিস আলাদা আছে। তো সেক্ষেত্রে এই দুটোকে আলাদা আলাদা করেই আমি দিয়ে দেবো। ঠিক আছে, দুটোকে আলাদা আলাদা করেই দিয়ে দেবো। যাই হোক, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, দেখো প্রথম কথা হচ্ছে কি, আজকে একটা আবার মামলা উঠেছে, তোমরা জানো, মানে আমাদের হাইকোর্টে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ কিন্তু চলছে, ওপেন আছে, কোনো তাতে কোনো এফেক্ট পড়েনি। তো এখানে মামলাটা বেসিক্যালি ওবিসি কে নিয়ে। কারণ তোমরা জানো যে দীর্ঘদিন ধরে যে ওবিসির একটা কেস ঝুলেছিল, তার মাঝখানে আমাদের রাজ্য সরকার হঠাৎ করে একটা লিস্ট পরিবর্তন করলো, ওবিসি এ এবং ওবিসি বি, এই দুটোর মধ্যে একটা মানে কি হচ্ছিল বলে দেখি, আহ মেহজামিন, তোমার গ্রুপে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, গ্রুপে কিন্তু পিডিএফ দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে যাবে। টেলিগ্রাম গ্রুপে হচ্ছে কি তোমার সিলেবাসটা দেওয়া আছে। কালকেই আমি ক্লাসে বলছিলাম যে একই জিনিস বারবার দিলে একটা বিরক্তি বোধ করবে যারা পুরনো স্টুডেন্ট, মানে যারা প্রথম থেকে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু দেওয়া আছে বাবা, ঠিক আছে স্যার, নেগেটিভ মার্ক থাকছে না না। তুমি আগে আজ সকালে ভিডিওটা দেখেছো বাবা? সকালে ভিডিওটা দেখেছো? রঞ্জিত, রঞ্জিত, তুমি কি দেখেছো? সেখানে তো আমি বলে দিয়েছি বাবা, নেগেটিভ মার্কিং থাকছে না, তাই না? একটু দেখে নেবে, যখন যেটা ইনফরমেশন দেওয়া হচ্ছে একটু দেখে নেবে। ঠিক আছে, সকালে হয়তো সবাই জয়েন করতে পারোনি, আমি সার্ডিন ক্লাসটা নিয়েছিলাম। ঠিক আছে, তবে ভিডিওটা সবাইকে দেখে নিতে বলেছিলাম। ঠিক আছে, কারণ সেখানে অনেক কিছু জিনিস আমি পরীক্ষা সংক্রান্ত বলেছিলাম। হ্যাঁ, এবারে ফিরে আসি ওবিসির জ্ঞান। দেখো, বর্তমানে এসসি, এসটি, ইডাব্লিউএস বা তোমার হচ্ছে কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, এদের নিয়ে কোনো সমস্যা নেই। এই কাস্টে যারা আছো বা তোমার জেনারেল, এই কাস্টের মধ্যে যারা আছো, তোমরা ডিবি ফর্ম ফিল আপ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি তোমার ওবিসি, এই ওবিসি যারা হচ্ছে কি রয়েছে, তাদের ক্ষেত্রে কি বলো দেখি, তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে কি, না দেখো তাদের হচ্ছে কি তোমার, হ্যাঁ তাদের সমস্যা, মানে তাদের সমস্যাটা বলতে হচ্ছে কি, রাজ্য সরকার হঠাৎ করে কি করলো না, একটা লিস্ট পাবলিশ করলো, তাতে ওবিসি এ এবং ওবিসি বি বিপুল ভাবে একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। কিছু ওবিসি যারা বি ছিল তাদেরকে এ তে করা হলো, আবার যারা বি ছিল তাদেরকে এ, মানে যারা এ ছিল তাদেরকে বি তে করা হলো, বা যারা বি ছিল তাদেরকে এ তে করা হলো। তো এটা করাতে গিয়ে একটা সমস্যা তো সুপ্রিম কোর্টে দীর্ঘদিন চলছিল, তার মাঝখানে এটা একজন আজকে তোমার হচ্ছে মামলা করে করে সেটাকে আবার স্টে অর্ডার দিয়ে দিল। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি, এটা যেহেতু সুপ্রিম কোর্টের মানে কথা মেনে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ করছে রাজ্য সরকার, তো সেক্ষেত্রে আশা করি হচ্ছে কি এর নিষ্পত্তি বা এই মামলাটা তোমার ফর্ম ফিল আপের আগেই তোমার হচ্ছে কি হয়ে যাবে। ঠিক আছে, তো যারা হচ্ছে তোমরা জেনারেল বা যারা হচ্ছে কি তোমাদেরকে বললাম এসসি এসটি রয়েছে, বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে বা ইডাব্লিউএস রয়েছে, তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, শুধুমাত্র যারা ওবিসি রয়েছে, তোমরা একটু কিছুদিন জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করো, কিছু একটা সমস্যার সমাধান কিন্তু আসবে।
ঠিক আছে। সেটা সত্যি কথা বলতে কি, এই যে নেক্সট যে হিয়ারিং একটা ব্যাপার রয়েছে 24 তারিখ, ঠিক আছে, তো আশা করি সেই 24 তারিখের মধ্যে কিছু একটা সমস্যার সমাধান কিন্তু হবে। তার আগে যদি সুপ্রিম কোর্টে ওবিসি কেসটাকে নিয়ে যদি কিছু একটা চলে আসে, তাহলে সেক্ষেত্রে আর কোনো চাপ থাকলো না। তো সেই জন্য যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে, তো আমরা একটু জাস্ট এখন কিছু করার নেই, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কারণ তোমরা বুঝতেই পারছো এখন মানে এই বিষয়টা মানে সঠিকভাবে সবার কাছে কিন্তু মানে ক্লিয়ার নয়। ঠিক আছে, যে কি হতে পারে কি হবে, মানে সত্যি কথা বলতে আমার কাছেও ততটা বেশি ক্লিয়ার নয়। ঠিক আছে, আমি তোমাদেরকে বেশি উল্টাপাল্টা বা একটু বাড়ি ছাড়িয়ে বলতে পারবো না, কারণ বুঝতেই তো পারছো মানে আমিও এই বিষয়টা সম্বন্ধে তত বেশি জানি না যে কি হতে পারে। তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি, পরীক্ষা কিন্তু ডিউ টাইমে হবে। কেন, সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা রয়েছে, যেহেতু সবার উপরে সুপ্রিম কোর্ট তোমরা জানো, তাই না, আমাদের দেশের আইনটাই তো মানে সুপ্রিম কোর্টের যে নির্দেশটা সবচেয়ে বেশি সুপ্রিম বলে আমরা মনে করি। তো ওতে হচ্ছে কি, তোমরা বুঝতেই তো পারছো যে আহ, দেখো, তো বুঝতেই পারছো যে এই জিনিসটা কিন্তু তোমাদের আহ, হ্যাঁ, তোমার এই জিনিসটা কিন্তু তার আগে কিন্তু তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, কিছুটা সমস্যার সমাধান হবে, কারণ এটা আইনি পরামর্শ নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে নিশ্চয়ই এরা বসবে, দিয়ে কিছু একটা সমাধান করবে। ঠিক আছে, তো এখন আপাতত তোমরা আহ, এই জিনিসটাকে নিয়ে এত বেশি নেগেটিভ ভাবো না। ঠিক আছে, কারণ নেগেটিভ ভাবলে তখন আর পড়াশোনার ইচ্ছে থাকবে না, মনে হবে যে হাইস পরীক্ষা হবে না, যে হবে না। ঠিক আছে, তো তো সেক্ষেত্রে হচ্ছে কি, তাতে কি হবে বলে যে নিজের ক্ষতিটাই বেশি হবে। ঠিক আছে, তো সেই নিজের ক্ষতিটা যাতে না হয়, তোমরা চেষ্টা করো যাতে আহ মানে সবাই পড়াশোনা করতে পারো ভালো করে। যদি তোমার হচ্ছে কি হাতে সময় পাও, সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করা যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ একদম। তো একটু একটু ওবিসি যারা রয়েছে তোমরা একটু অপেক্ষা করো। ঠিক আছে, জিনিসটা আছে কি ভালো করে একটু জানাজানি হোক। ঠিক আছে, তোমরা এখন করা দরকার নেই। ঠিক আছে, ওবিসি যারা রয়েছে তারা একটু অপেক্ষা করো। মানে হাতে মানে শোনো, প্রথম কথা হচ্ছে কি, তোমাদেরকে তো বাদ দিয়ে হবে না, বা টাইমটা তো এমন নয় যে কালকে চলে যাচ্ছে। তো যেহেতু হচ্ছে কি এখানে একটা আইনি জটিলতার মধ্য দিয়ে সবাই যাচ্ছে, ঠিক আছে, একটু তোমরা অপেক্ষা করো। ঠিক আছে, একটু অপেক্ষা করো, দিলে হচ্ছে কি আমরা ভালো করে বুঝতে পারলে আহ হবে। উজ্জ্বল পাত্র কি বললে বলো দেখি। স্যার এজ ইডাব্লিউএস এর আচ্ছা, আগে ইডাব্লিউএস ছিল ছিল না, এখন এই লিস্টে অনুযায়ী ওবিসি বি আমি কোন ক্যাটাগরিতে ফিল আপ করবো? আচ্ছা, তোমার কি ইডাব্লিউএস আছে উজ্জ্বল? যদি ইডাব্লিউএস আছে তোমার, তাহলে তুমি ইডাব্লিউএস টা করে দাও। একদম ইডাব্লিউএস টা করে দাও, কেন বলো দেখি। ইডাব্লিউএস টা পুরো সিটটাই হচ্ছে ফ্রেশ হবে। ঠিক আছে, আর যারা কাস্টে আছে তোমাদের ডাবল বেনিফিট তোমরা জানো। তোমার যদি র্যাঙ্ক যদি জেনারেলে আসে, তাহলে তুমি জেনারেলে পেতে পারো। না হলে তোমার তোমার দুটো র্যাঙ্ক আসবে, একটা তোমার কাস্টের র্যাঙ্ক আসবে, আর একটা তোমার হচ্ছে জেনারেল র্যাঙ্ক আসবে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি তুমি, আমার মনে হয় তোমার যদি এই ওবিসি এ আর বি চক্করে না গিয়ে তোমার যদি ইডাব্লিউএস থাকে, তুমি ইডাব্লিউএস এ হচ্ছে করে দাও। ঠিক আছে, ইডাব্লিউএস টা হচ্ছে কি যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট এবারে, কারণ এর আগে হচ্ছে ইডাব্লিউএস এর সেকশনটা ছিল না। তো ওতে হচ্ছে তুমি ইডাব্লিউএস টাই করে দাও, তাই না, এটা বুদ্ধিমানের কাজ হবে আমার মতে। এবারে তুমি হচ্ছে কি দেখো, মানে আমি বলে দিচ্ছি মানে তুমি এটা করবে এমনটা নয়। ঠিক আছে, নিজের ডিসিশনটা নিজে নিতে হবে, আমি জাস্ট তোমাকে আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, কারণ তো ডিসিশনটা তোমাকেই নিতে হবে। কেমন, এটা আমি সবাইকেই বলি, তোমাকেই বলছি। ঠিক আছে, আমি বলছি মানে যে করতে হবে সেটা, মানে কেউ হচ্ছে তোমার মানে 100% যে করতেই হবে এটা কিন্তু তোমাকে আমি বলছি না। আমি তোমাদেরকে ভালো খারাপটা বলে দেবো, ডিসিশন তুমি নেবে। ঠিক আছে, ইডাব্লিউএস টা কি, ইডাব্লিউএস টা হচ্ছে কি তোমার আহ, মানে যারা হচ্ছে কি তোমার খুব গরিব মানুষ, যাদের হচ্ছে কি জায়গা জমি নেই। ঠিক আছে, তাদের জন্য একটা আলাদা করে একটা ক্যাটাগরি তৈরি করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই হয়েছে এটা। ঠিক আছে, তাদেরকে ইডাব্লিউএস বলা হয়, যারা কোনো কাস্টের মধ্যে বিলং করে না, অথচ তারা খুবই গরিব, তো তাদের হচ্ছে ইডাব্লিউএস। ঠিক আছে, এটা বেসিক্যালি অ্যাপ্লাই করতে হয়, তারপর হচ্ছে হিয়ারিং হয়, ভিজিট হয়, তারপর হচ্ছে অনেক কিছু কাঠখড় পুড়িয়ে করতে হয়। এটা ইকোনমিক্যালি উইকার একটা সেকশন, বিশেষ করে যাদের জমি জমা নেই, যাদের ঘরবাড়ি নেই, তাদেরকেই হয়। ঠিক আছে, কাস্ট ফিল আপ করলেও জেনারেল চান্স পাওয়া যাবে স্যার? কাস্টে হ্যাঁ অবভিয়াসলি যাবে। হ্যাঁ ঈশানি সাউ, তুমি হচ্ছে কি জানো না,
তোমাকে বলে দিচ্ছি, আমি প্রথম থেকেই তো বলছি যে যদি তুমি হচ্ছে কি কাস্টে ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে, তো তুমি হচ্ছে কি ধরো ভাবলে যে তুমি কি শুধু কাস্টেই চাকরি পাবে তা না। তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো, তোমার র্যাঙ্ক দুটো আসবে, একটা জেনারেল র্যাঙ্ক, একটা তোমার কাস্ট র্যাঙ্ক। দেখো সব জায়গায় সব পরীক্ষার ক্ষেত্রে, এই যে রিসেন্ট ধরো ধরো যারা তোমার এই যে নিট পরীক্ষার রেজাল্ট বেরোলো, দেখবে নিটের ক্ষেত্রে অল ইন্ডিয়া একটা র্যাঙ্ক সেটা আছে, আর একটা যে কাস্টের র্যাঙ্ক আছে। এবারে সে যদি অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে যদি সে জেনারেল কাস্টে হিসাবে যদি সে তার র্যাঙ্ক ভালো থাকে তাহলে সে দিতে পারে, ঠিক আছে। কেউ চাইলে জেনারেল সিটটাই যদি তার হয়ে যায় তাহলে সে জেনারেল হিসাবে সে ফিল আপ করতে পারে, বসতে পারে। আর কার যদি না হলে সে তখন তার জেনারেল মানে তার মানে তার কাস্টের সিটে সে বসতে পারে। কি বলা বুঝতে পারে? তো ওতে হচ্ছে কি তোমরা যারা তোমার হচ্ছে কি ভয় করছো যে তোমার কাস্টের জন্য, না, তোমার যদি রেজাল্ট ভালো করো, তুমি যদি ভালো নাম্বার পাও, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম বুঝতে পেরেছো না বুঝতে পারো? চলো, আর কার কি কোশ্চেন আছে বলো, আর কার কি সমস্যা আছে বলো। আচ্ছা, 10 মার্কস এর যারা স্কুল পার্ট টাইম জব করতো তারা কি পাবে? দেখো তোমাদেরকে আমি আজকে সকালেও বলেছিলাম, তোমরা আজকে আমাকেও তোমরা অনেকে মেসেজ করেছিলে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলছি শোনো, আমি একটা জিনিস, না, গৌরাঙ্গ হচ্ছে কি মাদ্রাসাতে কোনো কাজ ছিল না, সব জেনারেল পোস্ট। আচ্ছা, যারা যারা হচ্ছে কি তোমরা বিশেষত এই তোমার কি বলে, যারা তোমরা হচ্ছে কি এই আহ, আহ, স্কুল টিচিং এর ব্যাপারটা যারা তোমরা বলছো, ঠিক আছে, তাদের কথাই আমি বলছি। এটা মূলত হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ডিপেন্ড করছে তুমি যেখানে চাকরি করছো সেখানে তোমাকে হেডমাস্টারের সঙ্গে কথা বলতে হবে, ঠিক আছে। আসলে তোমাকে দেবে তো ওরাই সার্টিফিকেট দেবে, ঠিক আছে। এবারে তুমি গিয়ে বলবে তুমি যেখানে সার্ভিস দিয়েছো এতদিন, তুমি যদি বলো যে আমি সার্ভিস দিয়েছি এতদিন, আমার তো এই পারপাসের জন্য লাগবে, এই জিনিসটা বলা রয়েছে, তুমি এই জিনিসটা ডকুমেন্টটা গিয়ে দেখাবে, ঠিক আছে। আমি কি আজকে সকালবেলা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে কি আমি দিইনি? ওই পিডিএফটা দেওয়া হয়নি মনে, না? আমি দিয়ে দেবো আজকে, এখনই দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখানে তুমি দেখাবে সেটা যে দেখুন হচ্ছে কি এই জিনিসগুলো চেয়েছে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি তো এতদিন আপনার স্কুলে চাকরি করলাম, তাহলে আমাকে একটা সার্টিফিকেট দিন, ঠিক আছে। এবারে সেই সার্টিফিকেট তারা দিবে, স্কুল থেকে দেবে, কেমন। এবারে তুমি সেটাকে দিয়ে তুমি অ্যাপ্লাই করলে, যদি তোমার বোর্ডে যখন তোমার হচ্ছে ভেরিফিকেশন হবে তাতে যদি অ্যালাউ করে তাহলে তুমি নাম্বার পাবে, যদি না অ্যালাউ করে তুমি নাম্বার, সেখানে তুমি তো আর ভুল দিচ্ছ না, তুমি বললে যে আমার কাছে এটাই ছিল আমি এটাই অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এবারে যদি সেখানে তোমাকে তার জন্য তো তোমাকে রিজেকশন করে দেবে না, সেই নাম্বারটা তুমি না হয় পেলে না, না বুঝতে পারলে না, অ্যাপয়েন্টমেন্ট পেলেও বাদ যাবে। বুঝতে পারলাম। পবিত্র বলছে 2016 সালে টিচার এক্সপিরিয়েন্স, 2016 সালে টিচার এক্সপিরিয়েন্স মার্কস পাবে, ট্রেন্ড পাবে না, ট্রেন্টেড পাবে না, অ্যাপ্লাই করলেও বাজে, অ্যাপয়েন্টেড পেলেও বাজে। যাই হোক, তুমি কি বলতে চাইছো আমি জানি না, তোমার কি ব্যাপার, আমি যেটা বলছিলাম আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা হচ্ছে কি যারা প্যারা টিচার ছিলে বা পার্ট টাইম করতে, তোমরা কলেজ মানে স্কুল থেকে তোমরা নাও, সেই পরিপ্রেক্ষিতে তোমরা অ্যাপ্লাই করবে। তাতে যদি তোমার ভেরিফিকেশনে তোমাকে নাম্বার দিল তাহলে তুমি পেলে, না দিলে তুমি সেই নাম্বারটা তোমার গেল, বুঝতে পেরেছো, তাতে তোমাকে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। স্যার 9-10-এর আপনি যা দিচ্ছেন তা সেগুলো করলেই হবে, তুমি এগুলোই পড়ো না বাবা, এগুলোই পড়ো, যা দেওয়া আছে তুমি এগুলোই পড়ো না, এগুলোই পড়লেই এনাফ, ঠিক আছে। যদি টাইম থাকে তুমি 11-12 এর বইটা পড়তে পারো, টাইম থাকবে যদি তুমি সময় পাও। স্যার প্রাইভেট স্কুলে হবে না, না কোনো প্রাইভেট স্কুলে হবে না, প্রাইমারি স্কুলে হবে না, কলেজে পড়ালে হবে না, ঠিক আছে, শুধুমাত্র স্কুলে পড়াতে হবে, গভর্নমেন্ট স্কুলে। টিচার আইডিটা পাচ্ছি না, বাকি গুলো আছে, ঠিক আছে, তোমার সেগুলো যে কোনো একটাই বলেছে, তুমি সেগুলো পেলেই হবে। টিচার আইডিটা আছে যদি না দেয় তাহলে তুমি কি করবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স নাম্বার কখন যোগ হবে? আফটার এক্সাম, আফটার হচ্ছে কি তোমার হচ্ছে কি যখন পরীক্ষায় পাস করবে, যখন প্যানেল তৈরির সময়, প্যানেল তৈরির সময় হবে, ঠিক আছে, পরীক্ষায় পাস করার পরে তখন অ্যাপ্লাই হবে, ঠিক আছে, পরীক্ষায় পাস করার পরে হবে। আগে পাস করবে, তারপর ইন্টারভিউতে যাও, সেখানে যাওয়ার পরে তারপরে হবে, ঠিক আছে, তার আগে প্রথমে পরীক্ষায় পাস করতে হবে, ঠিক আছে, পরীক্ষায় আগে পাস করতে হবে, সেটাই তোমাদের লক্ষ্য হতে হবে। চলো।
তো যাই হোক, তাহলে ফর্ম ফিল আপের ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বললাম। যারা ওবিসিতে আছো তোমরা একটু ধৈর্য ধরো, একটু আটকে যাও, ঠিক আছে। আর নর্মালি হচ্ছে কি 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 উম, তোমার হচ্ছে প্রসেসটা তোমাদেরকে আজকে আমি সকালে একটা ভিডিও দিয়েছি বা তোমাদের সামনে ডিসকাস করেছিলাম, সেটা তোমরা দেখো, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি এই জিনিসটা হয়ে যাবে, কেমন? চলো। আরে বাবা মেহজাবিন, তুমি হচ্ছে কি গ্রুপে দেখতে পাবে, তুমি দেখতে পাও না? তোমাকে একটা গ্রুপে জয়েন করানো হয়েছে, তুমি সেই গ্রুপটা কি দেখতে পাচ্ছ না? তোমার দেখলেই তো বুঝতে পারবে, নাকি তুমি অনেক গ্রুপের মালিক নাকি? তুমি কি অনেক গ্রুপের মালিক? এই তো আমাদের অফিসিয়াল গ্রুপটা তো তোমরা জানো না। এই দেখো, এটাই হচ্ছে আমাদের গ্রুপ, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমাদের গ্রুপ। এই যে এসএসসি, সরি এসএলএসটি 2025 লাইফ সায়েন্স, দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে আমাদের গ্রুপ। ওকে, দেখা যাচ্ছে? দেখতে পেয়েছো? দেখো এবার বলছে, দেখো, আচ্ছা এবার বলছে দেখো, স্যার অনলি অ্যাসিস্ট্যান্ট টিচাররাই এক্সপিরিয়েন্স দেখাতে পারবে মনে হয়। দেখো মনে হয় টনে হয় কিছু নয়, অনেকেই আছে যারা প্যারা টিচার পার্ট টাইম করতো, তারাও হচ্ছে কি দেখাতে পারে, কেন পারবে না? স্যার কোন ফর্ম ফিল আপে কি টিচার এক্সপিরিয়েন্স অ্যাটাচ করা যাবে কি? হ্যাঁ, ওখানে অবভিয়াসলি তোমার চাইবে যে তুমি প্যারা টিচার বা গেস্ট টিচার ছিলে কিনা, অবভিয়াসলি তোমার সেখানে একটা অপশন থাকবে, সেখানে দিতে হবে। এক্সামের নাম্বার প্যাটার্ন কি স্যার, এটাই থাকবে নাকি চেঞ্জ হতে যাবে? না, এটাই থাকবে, কোনো চেঞ্জ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। 10 মার্কস পেয়ে তারা এগিয়ে যাবে, আগে আগে পাস করো, তারপরে আগে পাস করুক তারপরে, ঠিক আছে। 10 মার্কস তো পাসের পরে, তার আগে তো নয়। দেখো যারা এই 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 10 মার্কস নিয়ে বসে আছো বাবা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ধরো সাপোজ হচ্ছে কি তোমার 35,000 সামথিং হচ্ছে কি সিট, তাই তো, 9, 10, 11, 12 মিলিয়ে। এবারে যদি আমরা 9, 10, 11, 12 দেখি, তাহলে টিচার্স বাদ পেয়েছে কত, সংখ্যাটা কত? প্রায় ধরো হচ্ছে কি তোমার 25 সামথিং, তাই তো। তো সেক্ষেত্রে বাকি ওটাকে যদি মাইনাস করো, বাকি যে সিটটা রয়েছে 10,000 বা 11,000, ঠিক আছে, তো সেটা যেটা আছে, তো সেটা সেটা নিয়ে হচ্ছে কি তুমি ভাবো না যে ওই সিটটা তোমাদের জন্য। কি বললাম বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ধরো আমি ধরেই নিলাম যে যে প্রসেসটা করানো হচ্ছে বা যা যা নিয়ম কানুন হচ্ছে, তাতে হচ্ছে কি যাদের চাকরি গেছে তাদের চাকরি বহাল রাখার জন্য যা যা করা তারা করবে, আমি আমি ধরে নিলাম, তর্কের ক্ষেত্রে আমি ধরেই নিলাম, ঠিক আছে, যেটা ঠিক। কিন্তু সেটা বাদ দিয়ে বাকি যে সিটটা ইনক্রিজ হয়েছে, সেটা তো তোমাদের জন্য, যারা যারা নতুনের জন্য, ঠিক আছে। আমি উইথ রেসপেক্টই বলছি, কারণ এখানে তোমার আমি জানি যে অনেক টিচারই ক্লাস করছেন যারা ওই চাকরিটাই থেকে বাদ দিয়েছে, তাদের তো কিছু করার নেই বাবা, তাই না? এখানে যারা হচ্ছে কি তোমার মূলত হচ্ছে কি ভালো খারাপ সবাই তো মিলেমিশে একাকার হয়ে গেছে। যারা ভালো ছিল তারা পরীক্ষা দিয়ে পেয়েছে, এবারে তারা কি করবে বলো, তাদের তো কিছু করার নেই। এবারে এখানে কে ভুল করেছে, কি ভুল হয়েছে, কারা ভুল করেছে, কেন ভুল হয়েছে, এই জিনিসটা আমরা সবাই, তুমি আমি, রাম শ্যাম যদু মধু সবাই জানি, ঠিক আছে। এখন নিজেদের মধ্যে হচ্ছে কাদা ছড়াছড়ি করলে তো হবে না। তো সেক্ষেত্রে নতুন যে সমস্ত যে ইনক্রিমেন্টটা হয়েছে, নতুন পোস্ট, সেটার জন্য আমাদেরকে লড়তে হবে, ধরে নিলাম, তাই না? এখানে হচ্ছে কি টিচারদের হচ্ছে কি দোষারোপ করা বা তাদেরকে ইয়ে করা সেরকম ভাবলে হবে না। কোথায় ভুল হয়েছে, কারা ভুল করেছে, কিভাবে ভুল হয়েছে, এই জিনিসটা একবার চোখ বন্ধ করে ভাবলেই সবার কাছে পরিষ্কার, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি সেই জিনিসটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে। আর পজিটিভ থাকতে হবে, পজিটিভলি করতে হবে, ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আপাতত হচ্ছে কি পরে আপডেট কিছু খবর টবর পেলে তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে। বাকি যেটা বললাম সেইটুকুই তোমরা ক্ষান্ত থাকো, ঠিক আছে। তোমরা আপাতত লেট করে যাও,
কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? লেট করবো।